ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। সো কিভাবে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন wordpress.org ইউজ করে। সো আপনাদের ডোমেন হোস্টিং নিয়ে তো আমি অলরেডি কথা বলছি। সো আপনি যখন ডোমেন হোস্টিং পারচেস করবেন, আপনি যার কাছ থেকে ডোমেন হোস্টিংটা পারচেস করবেন, সে আপনাকে একটা সি প্যানেলের অ্যাক্সেস দিবে। সি প্যানেলের অ্যাক্সেসটা এটা হচ্ছে আপনার যখন আপনার শেয়ার হোস্টিং হয় সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই সি প্যানেলটাকে ক্রিয়েট করে এই সি প্যানেলের অ্যাক্সেসটা দেয়। বাট আপনি যদি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করেন, বাইরের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো, সেই ক্ষেত্রে তাদের ড্যাশবোর্ড আপনি পেতে পারেন। সো ধরেন আমার কথা যদি আমি বলি, ধরেন ব্লু হোস্টের কথা যদি আমি বলি, সো আমি ব্লু হোস্ট ইউজ করতেছি। সো আমি ব্লু হোস্ট ইউজ করতে গেলে আমার এখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এখানে ডিরেক্ট সি প্যানেলটা নাই। নেম চিম্পে আবার আপনি নেম চিম্পের মধ্যে হচ্ছে আপনি গেলে আবার সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনার অ্যাক্সেসের ওয়েটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। বাট আপনি যখন লোকালি নেবেন তখন আপনাকে সি প্যানেলের একটা অ্যাক্সেস দিবে। এখন বারবার সি প্যানেল বলতেছি। সো সি প্যানেলে কিভাবে যাবেন? খুবই ইজি। সি প্যানেলে যাওয়ার জন্য হচ্ছে আপনার যে ডোমেনটা আছে ওই ডোমেনটা লিখতে হবে ফার্স্টে। সো এক্সাম্পল বেস ধরেন আমি গেলাম হচ্ছে যে ইভেন্ট সলিউশন বিডি, এটা হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনটা ধরেন আপনার। সো এই ডোমেনের এখানে হচ্ছে স্ল্যাশ সি পি এ এন ই এল, এই সি প্যানেল লিখতে হবে, পি এ এন ই এল, সি প্যানেল। এই আপনার ডোমেন স্ল্যাশ সি প্যানেল এটা লিখে এন্টার প্রেস করতে হবে। এটা লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন তখন এটা রিডিরেক্ট করে হচ্ছে একটা ইন্টারফেসে আসবে, যে ইন্টারফেসটা দেখতে আপনার এইরকম হবে। এটা এখনো লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন, চলে আসবে। এই যে চলে আসছে। সো আপনার এই সি প্যানেলের ইন্টারফেসটা থাকবে এরকম, যে এখানে সি প্যানেল লেখা থাকবে আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো এইটা হচ্ছে ইন্টারফেস। এইখানে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে আপনার যার কাছ থেকে আপনি পারচেস করবেন সে আপনাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। তারা কিন্তু আপনাকে ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস কিন্তু তারা দিবে না, তারা আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে। সো সি প্যানেলের মধ্যে আপনার একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি যখন এন্টার করবেন দেন আপনি লগ ইন প্রেস করলেন। সো লগ ইন প্রেস করার পর হচ্ছে আপনি এই সি প্যানেলের মধ্যে যাবেন। সো সি প্যানেলের ভিতরের ইন্টারফেসটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে সি প্যানেলের অ্যাক্সেস। এই সি প্যানেলের অ্যাক্সেসের মধ্যে হচ্ছে আপনার এই যে এখানে আপনি যে কয় জিবি নিচ্ছেন, ধরেন এটা 2 জিবি ইউজ করা, হ্যাঁ, এই 2 জিবি বা ব্র্যান্ডউইথ, যদি এগুলো অতটা আহামরি আপনি বুঝবেন না, কিন্তু আপনাদের এই ডিস্ক ইউজেস এইটাই যথেষ্ট। মানে আপনি কয় জিবি হোস্টিং কিনছেন এটা এখানে দেখতে পারবেন। যেমন এখানে 2 জিবি, এখানে ইউজ হচ্ছে 100 মেগাবাইট। সো এটা হচ্ছে আপনার হোস্টিং এর জায়গাটা। ওহো, আচ্ছা, এটা তো আমি যাবো না। সো এইটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সি প্যানেলের ইনফরমেশনগুলো হচ্ছে এই সেগমেন্টসগুলো থাকবে। তো আমি একটু স্টেপ প্রসেসে দেখাই যে জিনিসগুলো আপনাদের জানা থাকতে হবে। এখানে অনেক কিছু আছে, এর 99% জিনিসই আপনি বুঝবেন না এবং আপনার ওই রকম করে বোঝার দরকারও নাই। যদি আপনার ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে আপনি নিজে এটা স্টাডি করে করে জানতে জানতে পারবেন। কারণ এইখানে হচ্ছে ওই আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টে, আমরা তো এখন ডিজাইন দেখতেছি। সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেগমেন্টে চলা যায়, ডেটাবেস যে ব্যাপারটা, ব্যাক এন্ডের যে কাজগুলো, অনেক বেশি অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? সো সো সেম যাদের ইন্টারেস্ট থাকবে তারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। তো ফার্স্ট সেগমেন্ট হচ্ছে ফাইল। এই ফাইলের মধ্যে যে ফাইল ম্যানেজারটা আছে এইখানে হচ্ছে আমি যে ওয়েবসাইটগুলো বানাবো ওই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো হচ্ছে আমার এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে। তো আমি যখন ফাইল ম্যানেজারে ক্লিক করব, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমার ইন্টারফেসটা এরকম শো করবে। এরকম শো করার পর এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আছে এটাতে যদি ক্লিক করেন, এই যে এইখানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা থাকবে। আই মিন ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ডের যেই, হ্যাঁ, ইনফরমেশনগুলো আছে বা ব্যাকএন্ডের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে? এইখানে আপনি যখন যদি ডোমেন হোস্টিং মানে আই মিন পারচেস করার পর যদি সি প্যানেলের অ্যাক্সেসটা পান, সি প্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর যখন আপনি ফাইল ম্যানেজারে যাবেন, যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাবেন, তখন কিন্তু এই সিজিআই হাইফেন বিন এই ফাইলটা ছাড়া এগুলা কিন্তু কিচ্ছু দেখবেন না। কারণ স্টার্টিংয়ে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল থাকবে না। আবার ইনস্টল করার পর যখন আপনি এখানে আসবেন তখন এই ইনফরমেশনগুলো দেখবেন। সো আমার ওয়েবসাইটের যেই যে ব্যাকএন্ডের, হ্যাঁ, ডেটাবেজের যে ইনফরমেশনগুলো সেটা থাকবে হচ্ছে আমার এই ফাইল ম্যানেজারের মধ্যে। ওকে, আচ্ছা, এরপরের মধ্যে হচ্ছে এটা আমার দরকার নাই। ডেটাবেসটা হচ্ছে কি, এটা হচ্ছে যে পিএইচপি, মানে আপনার ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে, কই ক্লিক করলে কি হবে না হবে, এই যে ভিতরের ব্যাকএন্ডের পিছনের যে ডেটাবেসের যে কাজগুলা, ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে এইখান থেকে হয়। তো আপনি চাইলে মানে ম্যানুয়ালি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, আবার চাইলে অটোমেটিকও ওয়ান ক্লিকে
আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। সো ম্যানুয়ালি যদি কেউ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চায় সেক্ষেত্রে এই ডেটাবেস এখান থেকে সেট করতে পারবেন। আপনাদের এই সেগমেন্টে যাওয়ার কোনো দরকার নেই। যদি ইন্টারেস্ট থাকে দেন ইয়োর চয়েস। আচ্ছা, এরপরের সেগমেন্টটা হচ্ছে ডোমেইনস। সো ডোমেইনস বলতে এরকম যে যেমন আপনাদেরকে আমি যেই ওয়েবসাইটটা দিয়ে দেখাবো বা যে ডোমেন দিয়ে দেখাবো সেটা হচ্ছে ধরেন event.asifrakib.com। তো আমার ওয়েবসাইটের আমার ডোমেনটা কিন্তু asifrakib.com, এটা কিন্তু সাব ডোমেন। হ্যাঁ, তো আপনি চাইলে আপনার এই সি প্যানেল থেকে আপনি চাইলে সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন। সো সাপোজ আপনি আপনি একটা example.com কিনছেন, আপনি এটার আন্ডারে আপনি আরও কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, হয়তো বা এক্সাম্পল বেস বা আপনি হয়তো বা ট্রাই করতেছেন ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য বা ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে সাবডোমেন ক্রিয়েট করে, মানে আপনার মেইন ডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করে, সেটা হইতে পারে ধরেন এক্সাম্পল ডট আপনার নাম ডট কম, এই যেটা হচ্ছে সাবডোমেন। তো আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন হচ্ছে এই সাবডোমেন সেগমেন্ট থেকে। খুবই সিম্পল, খুবই মানে এর থেকে সোজা কিছু নাই। জাস্ট জাস্ট একটা আপনি এখানে ইনফরমেশন দিবেন আর এই ক্রিয়েট অপশনটা ক্লিক করবেন, আপনার সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি যদি লেখেন এক্সাম্পল, ধরেন এক্সাম্পল লিখলাম, ক্লিক করলাম, এই যে আপনার এক্সাম্পল ডট এই যে ইভেন্ট সলিউশন বিডি ডট কম, এইটা আপনার হয়ে যাবে সাবডোমেন। আপনি ক্রিয়েট এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার সাবডোমেনটা ক্লিক হয়ে যাবে। এরপর আপনি এই সাবডোমেনের আন্ডারেও ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। শেষ, সাবডোমেন এভাবে ক্রিয়েট করতে হয়। এরপর হচ্ছে ইমেল আছে, এখানে আর অত কিছু দরকার নাই, কিন্তু এই যে জোন এডিটর এইটা দরকার আছে ডিএনএসটাকে ভেরিফাই করার জন্য। এই জিনিসটা আমরা আবার শিখবো হচ্ছে যখন গুগল সার্চ কনসোল নিয়ে আমরা কাজ করব, আপাতত আমাদের এটা দরকার নেই। এরপরের সেগমেন্টটা হচ্ছে ইমেল। সো ইমেলের মধ্যে হচ্ছে আপনি বিজনেস ইমেল খুলতে পারবেন। সো বিজনেস ইমেল কি, বিজনেস ইমেল বলতে বোঝায় এরকম যে ধরেন asifrakib.com, এটা আমার ডোমেনের নাম। সো hi@asifrakib.com, hello@asifrakib.com, কন্ট্যাক্ট info@asifrakib.com, এই বিজনেসের ইমেলগুলো থাকে না। সো এইরকম আপনি এইখান থেকে বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন আপনার ডোমেনের আন্ডারে। ওকে, খুবই সিম্পল। না পারলে ইউটিউবে জাস্ট ক্লিক করেন হাউ টু ক্রিয়েট বিজনেস ইমেল ফ্রম সি প্যানেল, হাজার হাজার ভিডিও আছে, খুবই সিম্পল। আচ্ছা, এরপরে ম্যাট্রিক্সে আমাদের কাজ নাই, সিকিউরিটিতেও আমাদের কাজ নাই, সফটওয়্যারের মধ্যে আমাদের। এরপরে আমরা আসবো হচ্ছে ওয়ার্ডপ্রেস সেগমেন্টসে। সো আমরা এই সি প্যানেলে এসে এই ওয়ার্ডপ্রেসটা খুঁজে নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা কি খুঁজবো, সেক্ষেত্রে আমরা খুঁজবো হচ্ছে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, এই নামের একটা সফটওয়্যার খুঁজবো। সো আমি সফটওয়্যার সেগমেন্টে গেলে দেখতে পারবো এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, বা আপনি যদি এখান থেকে সার্চও করতে চান সেক্ষেত্রে সফটাকুলাস লিখলে মানে SOFT লিখলেই চলে আসবে। এই যে চলে আসছে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। ওকে, আচ্ছা, সো এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার থেকে আসলে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো আমি সফটাকুলাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমার এই যে দেখেন এই ইন্টারফেসটা আসতেছে। সো এইখানে হচ্ছে কি এগুলো কি সিএমএস সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এরকম জুমলা আছে, এরকম আরো অনেকগুলা ব্লা ব্লা এরকম ইনফরমেশন মানে এই সিএমএস আছে, কিন্তু আমি তো এগুলো জানি না বা আমি এগুলো নিয়ে কাজও করবো না, আমার এগুলো জানারও দরকার নাই, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো। সো এই যে আমি ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করলাম। সো ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করার পর আমার এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, সো এই যে দেখেন ওয়ার্ডপ্রেসটা এইখানে হচ্ছে আপনার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে তাহলে এইখানে শো করবে, যেমন এই যে আপনার ওয়েবসাইটের নাম থাকবে আর এই যে ওয়েবসাইটটা আপনার এখানে ইনস্টল করা আছে। আপনি যদি এটাতে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটটা। আর যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকে তাহলে এইখানে কিছুই থাকবে না। সো ধরেন আপনাদের এখানে কিছুই নাই, এরপর আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। সো দেখেন এখানে ব্যাপারগুলো এইরকম যে সব কিন্তু এখানে ডেসক্রাইব করার মতো কিন্তু এখানে কিন্তু কিছু নাই। ঠিক আছে, কেন নাই, কারণ এই জিনিসগুলো আপনার কাজে লাগতেছে না, বা আপনি এই জিনিসগুলো নিয়ে অতটা অবগত হবেন না, কারণ আপনি মার্কেটিং এগুলো কিন্তু ডেভেলপমেন্ট সাইডে চলে যাচ্ছে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, সো আমি যতটুকু আপনাদের যতটুকু জানা দরকার ততটুকুই বলতেছি। অ্যাডিশনাল আপনাদের আরো জানতে মন চাইলে আপনাদের নিজেদেরকে রিসার্চ করতে হবে, কারণ এইটা কোনো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স না, এটা হচ্ছে এসইওর কোর্স বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স। সো আমি অ্যাডিশনালি জানি, নিজে ঘাটাঘাটি করছি, এই কারণে আপনাদের অ্যাডিশনাল আমি অনেক কিছু বলে দিচ্ছি যেটা আপনাদের হয়তো হেল্প করবে। এরপরও আরও অনেক কিছু জানতে ইচ্ছা করলে তখন আপনাদের নিজেদেরকে আর কি রিসার্চ করে এই জিনিসগুলো জেনে নিতে হবে। বাট আমি যতটুকু দেখাচ্ছি আপনাদের, আপনারা ওইটা দেখে ইজিলি খুব সহজেই একটা সুন্দর করে ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন।
আচ্ছা, তো এইখানে আসলাম, আসার পর হচ্ছে আমি এইখানে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সো এইখানে যেই ফার্স্টের ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা, মোবাইলে যেরকম ভার্সন থাকে, আই মিন সফটওয়্যারে যেরকম ভার্সন থাকে, এরকম ওয়ার্ডপ্রেসের ভার্সনটা, যেমন এখন 10 চলতেছে অ্যান্ড্রয়েড, 11টা চলে আসবে, কাইন্ড অফ এরকম। সো সো এইখানে এই আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা হচ্ছে এখানে একদম আপডেটেড ভার্সনটা এখানে থাকবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রোটোকল, যেটাকে এসএসএল সার্টিফিকেশন বলে। তো এই এইচটিটিপিএস সিকিওর যে ব্যাপারটা, হ্যাঁ, সো প্রোটোকলের যে ব্যাপারটা, সো এইটা হচ্ছে এসএসএল সার্টিফিকেশন। সো আপনারা ডোমেন কিনলে 1 বছরের জন্য এটা ফ্রি থাকে, এইচটিটিপিএস থাকে। এর পরের বছর আবার আপনাকে হয়তো মানে ওইরকম সিকিওর থাকে না, সেই ক্ষেত্রে একটা প্লাগ ইন ইউজ করে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এইটা যদি আপনারা একদম ফুললি সিকিওর রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা বছরে $12 বা $20 মতো খরচ করতে হইতে পারে, প্রত্যেক মাসে হয়তো $1 করে। তো এইখানে আপনার যদি ডোমেনের যদি এসটিটিপিএস থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে চুজ করবেন, চুজ করে আপনার যে ডোমেনটা আছে এই ডোমেনের নামটা এখানে ক্লিক করে দিবেন। ডোমেনের নামটা এখানে ক্লিক করে, আপনার যদি সাব ডোমেন ক্রিয়েট করা থাকে তাহলে দেখবেন এখানে আরো আপনার ওয়েবসাইটের ইউআরএল গুলো থাকতেছে, মানে কোন ডোমেনের আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন সেটার কথা আর কি এখানে চুজ করে দেয়া। তো এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, আর ইন ডিরেক্টরিতে ডাব্লিউপি থাকতে পারে এই অপশনসটা, যদি থাকে কেটে দিবেন, আদারওয়াইজ এরকম ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কই রেখে দিবেন। ওকে, সো এই গেল হচ্ছে আমার এই সেগমেন্ট। আর এখানে এইচটিটিপিএস না থাকলে কিন্তু আপনাকে এখানে কিন্তু কোশ্চেন মার্ক দেখাবে, সো এটা আছে দেখি কিন্তু এইচটিটিপিএসটা এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, হুম, এরপর এরপরে আসেন হচ্ছে সাইট সেটিং। সাইট সেটিং মানে আপনার সাইটের নাম, আপনার সাইট ডেসক্রিপশন। সো এটা কই থাকে, এটা হচ্ছে এরকম ব্যাপারটা, এই যে ধরেন এখানে আমি হুবার করলাম, এই যে দেখেন কি লেখা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ আসিফ আহমেদ রাকিব, এই নামটা লেখা না। তো এটা কিন্তু অটোমেটিক আসে নাই, এটা কিন্তু এমনিই চলে আসে নাই, ব্যাপারটা এরকম না। এই যে এই সাইটের নাম এখানে একটা দেয়া আছে আর সাইট ডেসক্রিপশন একটা দেয়া আছে। সো নট নেসেসারি আপনাকে এখনই সেট করে ফেলতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। ব্যাপারটা এরকম না যে আপনি পরে সেট করতে পারবেন না, আপনি পরে সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন, পরে চাইলে আপনি সেট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার সাইটের নাম আর এখানে হচ্ছে সাইট ডেসক্রিপশন থাকবে, তো আপনি চাইলে এখানে সাইটের নাম আর সাইট ডেসক্রিপশন দিতে পারেন, খুব সিম্পল। এখানে এই যে কেটে এখানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, এরকম আর কি ব্যাপারটা। ওকে, এরপরও আসেন হচ্ছে যেরকম আছে ব্ল্যাঙ্ক এরকমই রাখবেন। এরপরে আসেন হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট মানে আপনি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাবেন তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কী হবে, ডেফিনেটলি ইউজার নেম আর পাসওয়ার্ডটা হার্ড দিতে হবে, যেমন দেখেন এখানে ব্যাড লেখা। তো আমি যদি এরকম লিখি, দেখেন এখানে যে স্ট্রং আসছে, এই যে 100% স্ট্রং, মানে এইটা হচ্ছে যেন আপনার ওই হ্যাকাররা যেন হ্যাক করতে না পারে, এটাই। এটার জন্য হচ্ছে আপনার এখানে আইডি পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। সো আপনি এখানে হচ্ছে অ্যাডমিন ইউজার নেম দিবেন কি দিতে চান আপনি, আর অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড। এরপর হচ্ছে অ্যাডমিন ইমেল। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলতে বুঝে এরকম, এখানে আপনি যেই ইমেলটা রেগুলারলি ইউজ করেন ওই ইমেলটা এখানে দিবেন। সো এক্সাম্পল @gmail.com, আপনার কোনো একটা ইমেল যেটা দিবেন। কেন? কারণ হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের আপডেটের যে ব্যাপারগুলো, সো ওয়ার্ডপ্রেসের একটা আপডেট আসছে, আপনার প্লাগ ইনে কোনো প্রবলেম হয়েছে, কেউ আপনার ওয়েবসাইটে লগ ইন করতে চাইছে, কেউ হ্যাক করার জন্য ট্রাই করতেছে, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আপনার এই মেইলে কিন্তু ইনফরমেশন চলে যাবে বা নোটিফিকেশন চলে যাবে। সো আপনি যদি এমন একটা মেল দিলেন যে মেলটা দিয়ে আপনি মানে কাজই করেন না বা ইউজ করেন না রেগুলার বেসিসে, তাহলে কিন্তু আপনি কোনো আপডেটেড নিউজ কিন্তু পাবেন না। সো এখানে আপনার একটা আপডেটেড মেল দিতে হবে। সো আপডেটেড মেলটা দিবেন। ওকে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ডেফিনেটলি। এরপর হচ্ছে সিলেক্ট প্লাগইনস। সো প্লাগইনের ক্ষেত্রে এইখানে আপনার কিছু অ্যাডিশনাল প্লাগইন থাকতে পারে। আপনারা যদি এই প্লাগইনগুলোকে মানে এগুলোর সাথে যদি আপনি মানে এগুলাকে যদি অন করে রাখতে চান, সেক্ষেত্রে এখানে যে টিক মার্ক দিয়ে হচ্ছে আপনি অন করে রাখতে পারেন। তো এগুলার কাজগুলো কি, এগুলার কাজগুলো হচ্ছে এরকম যে এটা হচ্ছে ডাব্লিউপি সেন্ট্রাল ম্যানেজ মাল্টিপল ওয়ার্ডপ্রেস, যদি আপনি এই যে হেল্পস ইউ টু ম্যানেজ অল ইয়োর ওয়ার্ডপ্রেস ব্লগস ফ্রম ওয়ান ড্যাশবোর্ড ইফ সিলেক্টেড ডাব্লিউ, মানে একটা ড্যাশবোর্ডের আন্ডারে আপনি আপনার মাল্টিপল ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারবেন। তো দরকার নাই আমার এটা অন করা। দেন হচ্ছে ক্লাসিক এডিটর। সো ক্লাসিক এডিটর রেস্টোর্স দ্য প্রিভিয়াস ওয়ার্ডপ্রেস এডিটর and the edit post screen and makes it possible to use the plugin that extend it। আচ্ছা, সো এখানে এই জিনিসটাই বুঝাইতে চাইতেছে যে ক্লাসিক এডিটর মানে ওয়েবসাইটের ভিতরে, আই মিন ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি যখন পোস্ট ক্রিয়েট করবেন সেইটার এডিটর সেগমেন্টসটা। সো এটাও চাইলে আপনি রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, নট ম্যান্ডেটরি।
আচ্ছা, এরপর আছে লিমিট লগ ইন অ্যাটাম্পস। সো এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে এরকম যে আপনি ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাচ্ছেন, অ্যাজ লাইক ফেসবুক, আপনি লগ ইন করতে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি তো বারবার ট্রাই করতেছেন, রাইট? সো আপনি চাই এই যে ওয়ার্ডপ্রেসে আপনি যদি এটা টিক মার্ক দিয়ে দেন, দ্যাট মিনস ৩-৪ বার আপনি ট্রাই করছেন, যদি পাসওয়ার্ড ভুলা যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ওয়ার্নিং দিবে, বা তখন আপনি আর লগ ইন করতে পারবেন না। সিকিউরিটি আর কি, যদি হ্যাকাররা বারবার এই জিনিসগুলো করতে চায় তখন সে আর ঢুকতে পারবে না, এইটার জন্য আর কি। তো এটা আসলে ম্যান্ডেটরির ব্যাপার না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এই তিনটা ডিপেন্ডস। সো আমি তিনটাকে ব্ল্যাঙ্কই রেখে দিলাম। এরপরের সেগমেন্টটা হচ্ছে অ্যাডভান্স অপশনের যে ব্যাপারটা। সো অ্যাডভান্স অপশনের ব্যাপারটাতে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, বাট এরপরও আমি একটু বলে দিচ্ছি অ্যাডভান্স অপশনের কাজ কি। অ্যাডভান্স অপশনের কাজগুলো হচ্ছে, এইটা হচ্ছে একটা ডেটাবেসের জায়গা, ডেটাবেস ইনফরমেশনগুলো, মানে এই ডেটাবেস দিয়েই কিন্তু হ্যাকাররা আপনার ওয়েবসাইটটাকে হ্যাক করতে পারবে। তো এই কারণে এটা ইম্পর্টেন্ট। আপনাদের এগুলা ম্যানুয়ালি কিচ্ছু করা লাগবে না, এগুলার কাজগুলো হচ্ছে আপনার ব্যাকএন্ডে কি হবে না হবে ওই জিনিসগুলাকে বলে দেয়া। তো এটা অটোমেটিক ডিফল্ট যেরকম থাকবে এরকমই থাকবে, আপনাকে নতুন করে আর কিছু নতুন কিছু করার কোনো দরকার নাই। আর অটো আপগ্রেড হচ্ছে, আপনি যদি মানে এরকম চিন্তা করেন ওয়ার্ডপ্রেসের এটা অটোমেটিক আপডেট হতে থাকবে, সেই ক্ষেত্রে আর কি আপনি এখানে এই যে আপগ্রেড দিতে পারেন বা ডু নট অটো আপগ্রেড দিতে পারেন। এই গেল হচ্ছে আমার অ্যাডভান্স সেগমেন্ট। দেন হচ্ছে সিলেক্ট থিম। তো আমি এইখান থেকে আর থিম সিলেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, আমি ওয়ার্ডপ্রেসের ভিতর যে এরপর হচ্ছে আমি থিম সিলেক্ট করে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। আপাতত আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব না, আই মিন যে কোনো থিম ইনস্টল করব না, ডিফল্ট থিমটাকে আমার ইনস্টল করতে দিব আমি। তো এখানে এই কারণে আমার থিম চুজ করার কিছু নাই। এরপরে হচ্ছে যে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু। তো এই যে এখানে যে ইমেলটা দিছেন, এই ইমেলটা কি এখানে দিবেন, দেওয়ার পর এই ইনস্টলে ক্লিক করবেন। এই ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ম্যাক্সিমাম গেলে আপনার ৩-৪ সেকেন্ড বা ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড নিতে পারে। এরপর আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এবং আপনাকে বলবে কনগ্রেচুলেশন, ইনস্টল ইওর ওয়ার্ডপ্রেস, এরকম আর কি, ঠিক আছে? সো আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান হওয়ার পর হচ্ছে আপনি কি করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করতে পারবেন। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল না করে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে পারবেন না। এবং আপনি যখন ডোমেন কিনবেন, ডোমেনটা কেনার পর আপনি যখন আপনার ডোমেনে যাবেন, হ্যাঁ, সো ডোমেনে যাওয়ার পর কিন্তু আপনি আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটাতে লগ ইন করা যাচ্ছে না। লগ ইন বলতে আপনার এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, এখানে একটা ফাইল দেখাইতে পারে, ওই যে সিবিআই বিএন ওই জিনিসটা এখানে দেখাইতে পারে। সো এরকম ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল থাকবে না। এই জিনিসটা তখনই থাকবে যখন আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। ওকে, আচ্ছা। তো এখন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে সি প্যানেল থেকে। এবার আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কাজগুলো বা একটা ওয়েবসাইটকে ডিজাইন কিভাবে করব সেই জিনিসগুলো আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমরা কি করছিলাম, এখানে আমরা হচ্ছে এখানে এটাকে আমি কেটে দিই, এটা আমার দরকার নাই। সো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমি এই যে এখানে যে আমার অ্যাডমিন ইউআরএল বা অ্যাডমিন পাসওয়ার্ডগুলো যে আমি দিছিলাম, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। কিভাবে, সেটা হচ্ছে আমার ডোমেইনের নাম লিখতে হবে, স্ল্যাশ দিতে হবে, ডাব্লিউপি দিতে হবে, হাইফেন অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন দিয়ে এন্টার প্রেস করব। সো আমি যখন অ্যাডমিন দিয়ে এন্টার প্রেস করব তখন আমার ওই লগ ইনের ইন্টারফেসটা চলে আসবে। এই যে দেখেন লগ ইনের ইন্টারফেসটা চলে আসছে। সো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। সো আপনি যখন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, ধরেন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি লগ ইনে প্রেস করবেন। সো লগ ইনে প্রেস করার পর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতর লগ ইন হয়ে যাবে। এই যে চলে আসছে ওয়ার্ডপ্রেসের ভিতর। সো এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের ভিতর কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা সব কিছু দেখতে পারবো। তো এই যে আমার মাই ব্লগ, এখানে আমি যদি এই ওপেন ইন নিউ ট্যাবে যাই তাহলে আমার এই যে ওয়েবসাইটটাকে দেখতে পারবো, এই যে আমার ওয়েবসাইট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে সি প্যানেল থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো আমি আর এখন এইখান থেকে দেখাচ্ছি না, আমি এবার দেখাবো হচ্ছে আমার এই ড্যাশবোর্ড থেকে। সো আমাদের ইউআরএলটা হচ্ছে event.asifrakib.com। সো এইটার আমি যখন আবার রাইট ক্লিক করে যখন আমি ওয়েবসাইটটাতে গেলাম তখন এই যে আমার ওয়েবসাইটটাতে এরকম দেখাচ্ছে। আই মিন আমার ওয়ার্ডপ্রেসটা এইভাবে মানে এই ইনস্টল করা আছে। সো এইটা হচ্ছে 2020-র একটা ডিফল্ট থিম, মানে প্রত্যেক বছর ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট থিম থাকবে। কারণ আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন আপনি তো থিমটা চুজ করে দিচ্ছেন না, তখন তাহলে কোনটা নিবে? সো এই কারণে কি করে ওয়ার্ডপ্রেস আর কি ডিফল্টভাবে একটা থিম প্রত্যেক বছরের জন্যই আর কি ক্রিয়েট করে। তো
তো এইটা হচ্ছে 2020-এর, আবার 2021-এ গেলে তখন আপনি আবার আরেকটা থিম দেখতে পারবেন। 2018-তে একটা ছিল, 2019-এ একটা ছিল, ঠিক আছে? সো এরকম। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরের ড্যাশবোর্ড। তো আমরা কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম সি প্যানেল থেকে। এইবার আমাদের ফার্স্ট মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর আমার ফার্স্ট দুইটা ফরজ কাজ থাকবে। সো দুইটা ফরজ কাজ কি? দুইটা ফরজ কাজ হচ্ছে এই সেটিংস থেকে আমাকে ফার্স্টে যাইতে হবে রিডিংয়ে। সো রিডিংয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এইখানে দেখবেন যে আপনাদের এরকম থাকবে, এখানে টিক মার্ক কিছু দেয়া থাকবে না। তো আপনি কি করবেন, এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এরপর সেভ চেঞ্জেস দিবেন। এটার কাজ কি দেখেন কি লেখা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে এই টিক মার্কটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে গুগলের বটটা আসতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন আমার ওয়েবসাইটটাতে গুগলের বটটাকে আসতে দিচ্ছি না? সো গুগলের বটটা না আসলে কিন্তু আপনার এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স হবে না, আই মিন লাইব্রেরি বেস, মানে গুগলের কাছে থাকবে না। সো দ্যাট কেউ যদি সার্চ করে আপনার বিজনেসের নাম দিয়ে বা আপনার ওয়েবসাইট নাম দিয়ে, সে কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? তো আমাদের কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু গুগলে অবশ্যই ইন্ডেক্স হইতে হবে, কিন্তু আমি এখন বলতেছি আপনাদেরকে এখানে টিক মার্ক দিয়ে এটাকে ডিসকারেজ করে রাখা, সো দ্যাট গুগলের বটটা যেন আপনার ওয়েবসাইটটাকে ক্রল করতে না পারে বা আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটটা টিল নাও আন্ডার কনস্ট্রাকশন। তো আপনি এই টিক মার্কটা তখনই উঠাই দিবেন যখন আপনি মনে করবেন আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হওয়া দরকার বা গুগলের কাছে ইনফরমেশনগুলো থাকা দরকার, গুগলের বটটা আপনার ওয়েবসাইটটা ভিজিট করার দরকার, মানে আপনার ওয়েবসাইট সব ডান। সো খুব সহজভাবে, খুব সিম্পলভাবে যদি আমি এক্সাম্পল দিতে চাই, সাপোজ আপনি বিল্ডিং বানাইতেছেন, আপনি রিয়েল এস্টেট বিজনেস করতেছেন, আপনি একটা জায়গার মধ্যে ফ্ল্যাট করতেছেন। তো আপনার বায়ারকে কখনোই এমন, মানে আপনার ওয়েবসাইট, আপনার মনে করেন বাড়িটা জাস্ট নিচের পাইলিং দিছেন, তখন কখনোই আপনি কি করবেন না, আপনি ওই বায়ারকে আপনার ওই জায়গাটা দেখাবেন না, কারণ আপনার তো হয়ই নেই, কাজই হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, এখনো করতেছেন কাজটা। আপনি কখন দেখাচ্ছেন, তখন রুম হয়েছে বা একটা স্ট্রাকচার বেস হয়েছে, তখন কিন্তু আপনি দেখাইতেছেন এবং ক্লায়েন্টও দেখে আপনার এটা বুঝতে পারতেছে, আচ্ছা আমার বাড়িটা এরকম হইতে পারে বা আমার ফ্ল্যাটটা এরকম হইতে পারে বা এই ফ্ল্যাটটা এরকম হইতে পারে। সো আমি ডিসাইড করতে পারি তখন আমি পারচেস করবো কিনা। তো এইরকম আর কি গুগল আপনার যদি এখন এই ওয়েবসাইটটাতে আসে ক্রল করে এবং এটা যদি গুগলে ইন্ডেক্স করে দেয়, তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে মানুষ যখন আপনাকে সার্চ দিবে তখন কিন্তু আপনার এই যে ডামি কন্টেন্ট বা এই যে ওয়েবসাইটগুলো এখনো যে কোনো কাজই করেন না, এগুলা কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে? আই মিন ডিফল্ট বা ডামি ইনফরমেশনগুলো কিন্তু আপনার গুগলে কিন্তু শো করবে, যেগুলো আপনি চাচ্ছেন না মানুষকে দেখাইতে। সো দ্যাটস ওয়াই ফার্স্ট কাজটা হবে হচ্ছে এই রিডিংয়ে এসে এই টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস, মানে ডিসকারেজ করে দেওয়া যেন এটা ইন্ডেক্স না হয়। এই গেল একটা। এরপরে সেটিংস থেকে যাইতে হবে হচ্ছে আপনাকে পারমা লিঙ্ক। সো পারমা লিঙ্কে ক্লিক করবেন। পারমা লিঙ্কে ক্লিক করার পর এইখানে দেখবেন হচ্ছে আপনি এই আপনাদের এটা এই হয়তো এই সেগমেন্টে বা এই সেগমেন্টে থাকা। তো আপনি কি করবেন, পোস্ট নেম ক্লিক করবেন, এরপর আপনি সেভ চেঞ্জেস দিবেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ধরেন আমি ওয়েবসাইটটাতে যাই, ধরেন হ্যালো ওয়ার্ল্ডে গেলাম। সো দেখেন আমি হ্যালো ওয়ার্ল্ড এই আর্টিকেলটাতে গেলাম। তো এই আর্টিকেলটাতে যাওয়ার ফলে এখানে দেখেন কি লেখা, এই যে ওয়েবসাইটের নাম স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড। তো আমার যদি ওয়েবসাইটটা যদি এই প্ল্যান থাকতো, এই প্লেন, এটা যদি সিলেক্ট করা থাকতো, তাহলে কি হইতো, আমার এই হ্যালো ওয়ার্ল্ডের পর আরো অনেক হাবিজাবি লেখা থাকতো। এরপর যদি আমার এখানে মান্থ অ্যান্ড নেম দেয়া থাকতো, তাহলে কি হইতো, আমার এইখানে এই পোস্টের আগে যখন এটা পোস্ট করা হয়েছে ধরেন ডিসেম্বরের 4 2020, এখানে লেখা থাকতো এই যে ওয়েবসাইটের নাম স্ল্যাশ 4 2020 স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড। এরপর আপনি যদি নিউমেরিক দিতেন তাহলে এই যেরকম আর্কাইভস 1 2 3 এরকম নামগুলো হতো, যেগুলা একটাও এসইও ফ্রেন্ডলি না। এসইও ফ্রেন্ডলি কোনটা? এসইও ফ্রেন্ডলি হচ্ছে যখন আপনি যেই কন্টেন্টটা লিখতেছেন বা যে কিওয়ার্ডটার উপর বেস করে আপনি কন্টেন্টটাকে লিখতেছেন এবং ওই কিওয়ার্ডটাও যেন আপনার এই ইউআরএল এ থাকে, যেটাকে পারমালিঙ্ক বলে বা যেটাকে স্লাগ বলে বা যেটাকে ইউআরএল বলে। তো এই ইউআরএল এর মধ্যে যেন আপনার কি থাকে, আপনার যে প্রেফারেবল যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা যেন এখানে থাকে। দ্যাটস ওয়াই এইটা এসইও ফ্রেন্ডলি এবং আপনাকে এই পোস্ট নেমে ক্লিক করে আপনাকে সেভ চেঞ্জেস দিতে হবে, সো দ্যাট আপনি যেই টাইটেলটাই দিচ্ছেন
সেই টাইটেলটাই কিন্তু আপনার ইউআরএল এ হবে, যদিও এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বা আপনার উপর ডিপেন্ড করে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। যেটা আমরা হচ্ছে ওই আপনার সামনে গেলেই একটা পোস্ট ক্রিয়েট করলে আপনারা বুঝতে পারবেন। গট ইট? তো এই দুইটা কাজ হচ্ছে আমার মেইন। সো মেইন কাজ করার পর হচ্ছে আমি আমার আমার ওয়েবসাইট নিয়ে কাজ করবো। দ্যাট মিনস আমার এটা ডান হয়ে গেছে। আমার এখানে যেখানে আচ্ছা স্যার, বলেন, স্যার একটা কোশ্চেন স্যার, পারমালিঙ্ক ক্রিয়েট করার জন্য স্যার কি করলেন আর একটু বলবেন? বুঝি নাই। আপনি যে পারমালিঙ্ক যেটা ক্রিয়েট করলেন আর কি, যেটা এসইও ফ্রেন্ডলি, ওটার একবার দেখাবেন। না, ওইটা আমরা যাচ্ছি, সামনে যাচ্ছি, পোস্ট ক্রিয়েট করলেই দেখতে পারবেন। আমি তো দেখাই নেই, আমি জাস্ট আপনাকে বলছি এখন কি করতে হবে, কিভাবে করবেন এর থ্যাংক ইউ। সামনে, আরো সামনে। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তো এরকম আর কি আপনার ইন্টারফেস থাকবে ওয়েবসাইটের। এসইওটা থাকবে না, এটাকে আমি প্লাগইনটাকে আমি এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে আপনাদের আবার নেক্সট ক্লাসে এই এসইওর প্লাগইনটাকে ইনস্টল করে দেন আপনাদের দেখাবো। এখন প্রবলেম হইতেছে, আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা প্লাগইন কিন্তু ইউজ করতে পারবেন না, যেটা আপনারা ওই গুগল সাইটেও পারবেন না, wordpress.com-এও পারবেন না। তো এইটা না পারলে কিন্তু আপনারা জানতেও পারবেন না একটা ওয়েবসাইটকে কিভাবে এসইও করে দেয়, কারণ আপনার ক্লায়েন্ট কখনোই ওই ব্লগ স্পট দিয়েও ওয়েবসাইট বানাবে না বা wordpress.com দিয়েও ওয়েবসাইট বানাবে না। সবাই এই wordpress.org দিয়েই বানাবে। আমি আসলে বলতেছি হচ্ছে কোন রিলেটেড, প্রফেশনাল বা বিজনেস রিলেটেড বলতেছি। এরকম অনেকেই থাকতে পারে, বানাইতে পারে, সমস্যা নেই। বাট আম গিভিং ইউ জেনারেল এক্সাম্পল। আচ্ছা, সো এইটা এরকম থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমি এগুলা নিয়ে একটু ছোট করে বলে দেন হচ্ছে আমি ধরেন একটা এক্সাম্পল বেস একটা ওয়েবসাইটকে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন ওই জিনিসগুলো আমি কি দেখাই দিব। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডের ইন্টারফেসটা থাকবে এরকম। এরপর হচ্ছে এইখানে এই যে দেখেন, এগুলাকে আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারবেন, এগুলাকে আপনি চাইলে মিনিমাইজ করতে পারবেন, যে মিনিমাইজ করতে পারবেন, প্লাস আপনি চাইলে এগুলাকেও বাদ দিয়ে দিতে পারবেন। কিভাবে? স্ক্রিন অপশনসে ক্লিক করে এই যে এই যে সব বাদ দিয়ে দিলাম, এই যে সেগুলো বাদ দিয়ে স্ক্রিন অপশনসে ক্লিক করলাম, বাস হয়ে গেল। ঠিক আছে? এরপর আপনি চাইলে যেটা আপনি অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন। দেখেন লেখা অ্যাড বক্সেস ফ্রম দ্য স্ক্রিন অপশনস মেনু। মানে আপনি এখানে যদি ড্যাশবোর্ডে যদি কিছু রাখতে চান সেক্ষেত্রে এই স্ক্রিন অপশনে যান। আপনার কোনটা, সাইট অ্যান্ড হেলথ স্ট্যাটাস, এটা আমার রাখা দরকার। ওকে, সো এটা আমি রাখলাম। আর অ্যাট এ গ্লেন্স দরকার নেই আমার, অ্যাক্টিভিটি দরকার, মানে এখানে আসলে নট নেসেসারি আপনাকে কোনো কিছু মানতে হবে এরকম, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তো আমি সবই রেখে দিলাম এখানে যেগুলো আছে। এগুলোকে চাইলে আপনি আবার একটু সাজাইতেও পারেন। সাজাইতে বলতে বুঝাইতেছে এরকম, ধরেন এটা থাকলো আমার এই জায়গায়, এটা থাকলে অ্যাক্টিভিটি থাকলো আমার এই জায়গায়। আবার অ্যাট এ গ্ল্যান্সটা হইতে পারে এরকম, আরেকটা নিচে রাখতে পারেন। সম্পূর্ণ মানে আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এটা ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডের আর কি এখানে ভিতরের কিছু অ্যাক্টিভিটিসগুলো এই ড্যাশবোর্ডের মধ্যে আর কি এখানে শো করে। এরপর আপডেটস হচ্ছে ওই মোবাইলে যেরকম আপডেট আসে, সফটওয়্যার যেরকম আপডেট আসে এরকম আর কি এখানে আপডেটের নোটিফিকেশন আপনাকে দেখাবে যে আপনার ভিতরে প্লাগ ইনগুলো বা থিমগুলোর কোনো কিছু আপডেট আসছে কিনা। সো আসলে আপডেট আসলে যে আপডেট দিয়ে দিবেন ব্যাপারটা এরকম না। আপডেট দিয়ে দিলে কিন্তু আবার ঝামেলা আছে, আপনার ওয়েবসাইট কিন্তু ভেঙে যেতে পারে। ওয়ার্ডপ্রেসের এই একটা প্রবলেম, কারণ আপনি যেভাবে ওয়েবসাইটের ডিজাইনটা করছেন, আবার আপডেট হওয়ার পর আপনাকে দেখে নিতে হবে যে, বা আপনার ওই ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে, যদি ভেঙে যায় তাহলে যেন আবার ওই ওয়েবসাইটটাকে আবার আপনি রিআপলোড করতে পারেন। ওকে, এরপর হচ্ছে পোস্ট। সো আমরা যে আমাদের ওয়েবসাইটে যে পোস্ট দেখি না, ওই পোস্টগুলো হচ্ছে এই পোস্ট সেগমেন্ট থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপর আবার আমরা ক্যাটাগরিজ দেখি, ট্যাগস দেখি, এই জিনিসগুলো আবার কি করতে পারবেন, এই যে ক্যাটাগরিজ থেকে আপনি আহ, আহ, যে ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। মানে ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা আর্টিকেল লিখছেন, ওই আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে গেলে আমি পাবো, ডিজিটাল মার্কেটিং। সো এই ক্যাটাগরি আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এগুলো আসলে মুখ দিয়ে বললে আপনারা অনেক কিছু বুঝবেন না, আমরা প্র্যাকটিক্যালি যাব, বাট যাওয়ার আগে আমি একটু বলে নিলাম খুব শর্ট করে আর কি জিনিসগুলা, যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ চলে গেছে, ক্লিক করে গেছে। আচ্ছা, আমি আবার ব্যাকে দিই। আচ্ছা, এরপর হচ্ছে মিডিয়াতে হচ্ছে আমার সব ছবি, ভিডিও এগুলা থাকবে। সো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমার ছবি ভিডিও তো কখনোই আপলোড করা যাবে না এই 2 জিবি 4 জিবি 10 জিবি হোস্টিংয়ের মধ্যে। খুব
ভালো লেভেলের হোস্টিং থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিও তখন আপলোডে চিন্তা করতে পারেন। আর না হয় ইউটিউবে ভিডিও আপলোড করে ওই ইউটিউবের ভিডিওটাকে এমবেড করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। বাট কখনই এই হোস্টিংয়ের মধ্যে, কারণ এই হোস্টিংয়ে আপনি ভিডিও আপলোড করলে এটা লোড হইতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে পেজ। সো অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজ বলতে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিস, টেস্টিমোনিয়াল হইতে পারে, মানে ব্লাবলা আরও অনেক এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এরকম অনেক পেজ। সো এই পেজগুলো ক্রিয়েট করতে পারবেন এই পেজ সেগমেন্ট থেকে। ওকে, কমেন্ট। কমেন্ট হচ্ছে আপনার যে পোস্টগুলো থাকবে ওই পোস্টে যখন মানুষ কমেন্ট করে, সো সিম্পল অ্যাজ লাইক হচ্ছে ধরেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে একজন কমেন্ট করছে মনে, আচ্ছা দাঁড়ান, এটা আর কি একটা ডামি কমেন্ট, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই যে কমেন্ট, এই ওয়ার্ডপ্রেস কমেন্টার, যে হাই দিস ইজ এ কমেন্ট, মানে স্যাম্পল কমেন্ট আর কি, এক্সাম্পল কমেন্ট। সো এই যে কমেন্টটা যে করছে, এই কমেন্টগুলো আপনি দেখতে পারবেন হচ্ছে এই কমেন্ট সেগমেন্টে। এই কমেন্ট সেগমেন্টে আপনার পেন্ডিং থাকবে। এরপর আপনি যদি অ্যাপ্রুভ করেন তখনই শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ওই কমেন্টটা শো করবে, আদারওয়াইজ কিন্তু শো করবে না। এরপর অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে অনেক কিছু আছে। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম সেগমেন্ট আছে, থিম সেগমেন্টের মধ্যে ওয়েবসাইটের থিম আছে। কাস্টমাইজ হচ্ছে আপনি দেখে কিভাবে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। উইজেটস হচ্ছে আপনার ডানে বামে কি থাকবে, যেমন এই যে নিচে আর্কাইভ আছে, ক্যাটাগরিজ আছে, সার্চ বক্স আছে, হ্যাঁ, এগুলাকে উইজেটসের আন্ডারে আর কি এই সেগমেন্টসগুলো থাকে। তো এগুলো আছে হচ্ছে ফুটারে। তো আমার ওয়েবসাইটের ফার্স্টে থাকবে হেডার, এটা হচ্ছে আমার বডি, আর নিচেরটা হচ্ছে আমার ফুটার। ওকে, তো আবার ব্লগের মধ্যে রাইট সাইডেও থাকতে পারে, লেফট সাইডেও থাকতে পারে, সাইড বার বলে এটাকে। তো এগুলা উইজেটসের থ্রুতে আর কি কাজ করতে হয়। এই যে উইজেটস। মেনু। মেনু হচ্ছে কি, মেনু বলতে বোঝায় এরকম, যেমন এই যে স্যাম্পল পেজ বা এক্সাম্পল আমি এটাতে দেখাই, যে ধরেন এটা মেনু, এসইও, এসইওর আন্ডারে ধরেন, আরে কই যায় এটা, আমি তো ক্লিক করি নাই। সো দেখেন দেখেন এখানে মেনু আছে, যে এসইওর এখানে যে কিওয়ার্ড রিসার্চ, এটা আরেকটা মেনু, সাব মেনু আর কি। এসএমএম এর আন্ডারে ফেসবুক আছে, ওয়ার্ডপ্রেসের আন্ডারে ওয়েবসাইট ডিজাইন আছে, এরপরে অ্যাবাউট আস আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো আছে মেনুর মধ্যে আছে বিভিন্ন পেজ বা ক্যাটাগরি অ্যাড করা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড বা থিম অপশনস, মানে এই অ্যাপিয়ারেন্সের মধ্যে এই চারটার পর, হ্যাঁ, যে জিনিসগুলো দেখবেন এগুলো হচ্ছে স্পেসিফিক থিমের আন্ডারের সেগমেন্ট। সো আপনি ধরেন একটা প্রিমিয়াম থিম কিনছেন, ওই থিমের সেগমেন্টসগুলো হচ্ছে এই অ্যাপিয়ারেন্সের এই সেগমেন্টসগুলোর নিচে থাকবে। ওকে, আচ্ছা, থিম এডিটর। থিম এডিটর বলতে কি বোঝায়? থিম এডিটর বলতে বোঝায় এই যে ধরেন এই ওয়েবসাইটটা, ধরেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে এখানে আমি এখানে আমার ব্যাকএন্ডে যখন আমি যাচ্ছি, ব্যাকএন্ড বলতে বুঝাইতেছি এই আমি ড্যাশবোর্ডে যখন যাচ্ছি, এখানে কোনো কোড রিলেটেড কিছু আছে? কোড রিলেটেড কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে? কিন্তু এই যে ওয়েবসাইটটাতে আমি রাইট ক্লিক করে যদি ভিউ পেজ সোর্সে যাই, দেখেন, সো আমার মানে এই ওয়েবসাইটটা মানে এইরকম দেখার জন্য এইখানে সব কিন্তু এগুলো কিন্তু কোড, কোড করেই কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু করা, কিন্তু আমাদের আর কি কোড করা লাগতেছে, এটা ব্যাক এন্ডে থাকতেছে। তো এই এই ওয়েবসাইটে যে কোডের যেই মানে কোডগুলা যে আছে, ওই কোডগুলা থাকে হচ্ছে থিম এডিটর সেগমেন্টে। তো আপনাদের এই থিম এডিটর সেগমেন্টে যাওয়ার দরকার নাই। আর আপনি যখন যেতে চাবেন তখন ও আবার জিজ্ঞেস করবে আপনি কি আসলে যেতে চান এখানে, কিন্তু গেলে কিন্তু আপনার যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ভেঙে যেতে পারে, এরকম ও আপনাকে ওয়ার্নিং দেবে। তো আপনাদের আপনাদের যাওয়ার তো কোনো দরকার নেই, কারণ আপনাদেরকে তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেয়ে যাবেন। আর যারা ডেভেলপমেন্টে কাজ করেন তাদের কাছে এটা কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আসেন হচ্ছে প্লাগইন। সো প্লাগইন হচ্ছে যেমন মোবাইলে বিভিন্ন রকমের সফটওয়্যার থাকে, আপনার মোবাইলের বিভিন্ন সেগমেন্টকে হাইলাইট করার জন্য ছবি তুলতেছেন, বিভিন্ন রকমের ক্যামেরা ফটোগ্রাফির অ্যাপস থাকতে পারে যেগুলো দিয়ে আপনি সুন্দর করে আরও ছবি তুলতে পারেন। হ্যাঁ, তো এরকম আপনি বিভিন্ন রকমের প্লাগইন ইউজ করে আপনার ওয়েবসাইটটাকে আরও অনেক সুন্দর করতে পারবেন। একটা ফ্রি থিম দিয়েও আপনি চাইলে আপনার একটা প্রিমিয়াম রিলেভেন্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন প্লাগইনের থ্রুতে। আবার বেশি প্লাগইন ইউজ করলে কিন্তু আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। সো একটা স্ট্যান্ডার্ড বেজ ইউজ করা। ওকে, এরপর আসেন ইউজার। ইউজারের কাজটা হচ্ছে ধরেন আপনাদেরকে ফেসবুক বিজনেস ম্যানেজারের কথা বলছি, ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনারা বিভিন্ন রোল দিচ্ছেন। রোল দিচ্ছেন বলতে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন, ওইখানে আপনি অ্যাডভাইজার বা এডিটর বা অ্যাডমিন, হ্যাঁ, এই যে বিভিন্ন রোলের থ্রুতে যে আপনি এক্সেসগুলো দিচ্ছেন, সো এই ওয়ার্ডপ্রেস বা এই ওয়েবসাইটের এক্সেসও কিন্তু আপনি দিতে পারেন।
সো অ্যাজ লাইক ধরেন আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাইছেন, সো আপনার অনেকগুলো অথর আছে বা রাইটার আছে, তো তাদেরকে কিন্তু এরকম হবে না যে আপনি তাদের কাছ থেকে ওই কন্টেন্টটা নিবেন এরপর আপনি আপলোড করবেন, ব্যাপারটা এরকম না। আপনি হচ্ছে কি করবেন, বিভিন্ন ইউজারদেরকে এই অ্যাড নিউ ইউজারের থ্রুতে আপনি তাদেরকে অ্যাজ এ অথর হিসাবে এক্সেস দিয়ে দিবেন, সো দ্যাট সে এই এক্সেসের থ্রুতে সেমভাবে সে কি করবে, আপনার ওয়েবসাইটের নাম /wp-admin লিখবে, তার যে ইউআরএল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেটা থ্রুতে সে লগ ইন করবে। লগ ইন করার পর সে যে পোস্টের মধ্যে যে হচ্ছে সে পোস্ট ক্রিয়েট করবে, এরপর পাবলিশ করে দিবে। আপনাকে কিছু করা লাগতে হইতেছে না, আপনি যে শুধু দেখবেন যে সব ঠিক আছে কিনা। কিন্তু তার কিন্তু এরকম সবকিছু শো করবে না যদি তাকে অথরের অ্যাক্সেস দেন। সো অ্যাজ লাইক ফেসবুক পেজেও যেরকম আপনি যেই অ্যাক্সেস দিচ্ছেন ওইটার এগেনস্টে সে সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারতেছে, সো এখানেও সেম, এখানে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন এডিটর এই রিলেভেনও কিন্তু অ্যাক্সেস আছে। সো আপনি যাকে যে অ্যাক্সেস দিবেন ওই অ্যাক্সেসের আন্ডারে যেই কাজগুলো সে করতে পারবে ওইগুলাই সে শুধু করতে পারবে, এডিশনাল কোনো কাজ করতে পারবে না। তো এই গেল হচ্ছে ইউজারের সেগমেন্টস। টুল সেগমেন্টসের মধ্যে আপনি এই প্লাগইনের মধ্যে যদি অ্যাডিশনাল কিছু প্লাগইন ইউজ করেন, সেই প্লাগইনগুলো এই টুলসের আন্ডারে চলে আসতে পারে। ধরেন এই যে ডাব্লিউপি রিসেট, এটা দিয়ে, এটার মানে হচ্ছে আমার ওয়েবসাইটকে কিভাবে আমি আবার নতুন একদম একদম স্ক্র্যাচে নিয়ে যাব, মানে ওয়েবসাইট সব ডিলিট করে মোবাইলের রিস্টার্ট না, রিসেটের মতো আর কি। মোবাইল রিসেট করলে কি সব চলে যায় না, কাইন্ড অফ এরকম কিছু। আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে রিসেট করতে পারেন চান, সেক্ষেত্রে ওই প্লাগইনটাকে ইনস্টল করে দেন ওই প্লাগইনটা এখানে চলে আসবে, বা এডিশনাল আরও অনেক প্লাগইন, যে প্লাগইনগুলো আপনি ইউজ করতেছেন ওই প্লাগইনগুলোও এটার আন্ডারে আসতে পারে। আর ডিফল্টভাবে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেলথ এক্সপোর্ট পার্সোনাল ডেটা অ্যাভেলেবল টুলস এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, এরপরে সেটিংস। সো সেটিংসের মধ্যে জেনারেল সেটিং আছে, এগুলো একটু আমি ওপেন করি, এগুলো একটু এতক্ষণ আমি এগুলো জাস্ট একটু ডেসক্রাইব করে যাচ্ছি, এগুলো দেখানোর পরে আমি আর ডেসক্রাইব করব না, তখন জাস্ট আমি অ্যাক্টিভিটিস করব, আপনারা দেখবেন, এরপর ওই রকম করে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা এই জিনিসগুলো ইজিলি অ্যাডপ্ট করতে পারবেন। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার জেনারেল, এই সেটিংসের আন্ডারে জেনারেল। সো আপনাদেরকে কি বলছিলাম, আপনাদেরকে বলছিলাম এই যে এখানে সি প্যানেলে যখন আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেছেন, এই যে এখানে যে নামগুলা সাইট নেম আর সাইট ডেসক্রিপশন, এটাকে বলছিলাম আপনারা আবার চেঞ্জ করতে পারবেন। সো এটা সত্যি, সেটা কোত্থেকে করতে পারবেন, খুব সিম্পল, এই সেটিংসের জেনারেলে যাবেন, এই যে দেখেন সাইট টাইটেল, এই যে ট্যাগ লাইন, গট ইট। সো সাইট টাইটেল অ্যান্ড ট্যাগ লাইন। সো ধরেন এখানে সাইট টাইটেলের মধ্যে আমি ইভেন্ট সলিউশন দিলাম, এটা আমার ধরেন ট্যাগলাইন দিলাম। সো সাইট টাইটেল নাম হচ্ছে আমার ইভেন্ট সলিউশন, হ্যাঁ, আর ট্যাগলাইন হচ্ছে অল ইন ওয়ান প্লেস। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলগুলো, এটা আমার অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে এখানে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, না এটা কোনো মেম্বারশিপ সাইট না, সো এটা আমার কাজ হবে না। এরপর হচ্ছে ডিফল্ট, মানে আপনি যখন কাউকে এই ইউজার থেকে অ্যাক্সেস দিতে যাবেন তখন ডিফল্টভাবে কোন রোলটা থাকবে, যদি আপনি ভুলে যান তাকে, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। সো এখানে আপনি চাইলে যে কোনো মানে লাইক ডিফল্ট রোল ক্রিয়েট করতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ, এটা টাইম জোনটা হচ্ছে এখানে ডেফিনেটলি আপনার যে ঢাকা। এরপর হচ্ছে ডেট ফরম্যাট, আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম রাখতে চান। উইক স্টেটাস অন সানডে। আর এরপর হচ্ছে এন্ডারেন্স ক্যাশ, এইটা হচ্ছে এটা আমার শো করতেছে, আপনাদের এটা না শো করতে পারে বা শো করবে না, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার যে হোস্টিংটা ওই হোস্টিংয়ের সাথে এটা ডিফল্টভাবে আছে, দ্যাটস ওয়াই। এরপর আমি সেভ চেঞ্জেস দিলাম, আমার জেনারেল সেটিং করা ডান, এই যে সেটিং সেভ ডান। সো আমার সেটিংয়ের কাজ ডান, জেনারেল সেটিংয়ের কাজ ডান। এরপরে আসেন হচ্ছে রাইটিং। সো রাইটিংয়ে যেরকম আছে ওই রকমই থাকবে। পোস্ট ক্যাটাগরি, আপনার যদি ক্যাটাগরি থাকে আপনি চাইলে ডিফল্টভাবে কোন ক্যাটাগরির আন্ডারে ডিফল্ট পোস্টগুলো চলে যাবে, আপনি যদি ভুলেও যান ওই পোস্টের ক্যাটাগরিটা সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট, এটা স্ট্যান্ডার্ড থাকবে, এখানে যেরকম আছে সেগুলোই থাকবে। অ্যাডিশনাল আপনাদের কোনো কাস্টমাইজ দরকার হইলে সেটা সম্পূর্ণ আপনাদের ডিপেন্ডস, এটা আমি কিছু জানি না, ঠিক আছে। এই গেল রাইটিং। রিডিংয়ের মধ্যে তো বলছি আমি এখানে ডিসকারেজ করে রাখতে।
আপনি পোস্ট চাইলে সামারি রাখতে পারেন। এখানে ধরেন ব্লগ পোস্ট আমি 6টা রাখলাম, মানে নিউজ ফিডে 6টা পোস্ট শো করবে অ্যাজ লাইক যে আপনার ওয়েবসাইটে এখানে যখন কেউ স্ক্রল করবে তখন মানে এক ইয়েতে হচ্ছে 6টা পোস্ট শো করবে, এরপরে সিমোর লেখা থাকবে, এইটা আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে বলে দেয়া যে এখানে কয়টা পোস্ট। আচ্ছা, এইটা হচ্ছে ইয়োর হোম পেজ ডিসপ্লে, মানে এইখানে যখন আমি একটু ওয়েবসাইটে যাই, এটা ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা আমার হোম পেজ, রাইট, আমার হোম পেজ। সো আমার হোম পেজটা কি স্পেসিফিক কোনো পেজ হবে নাকি হোম পেজের মধ্যে পোস্ট শো করবে? ঠিক আছে, যদি স্পেসিফিক কোনো পেজ হয় তাহলে কিন্তু আমার ওই পেজটাকে কিন্তু ডিজাইন করতে হবে। আর আমার হোম পেজ যদি কোনো পেজ না হয়, জাস্ট আমার হোমে পোস্ট শো করবে ডিরেক্ট, সেক্ষেত্রে জাস্ট আমাকে কি করতে হবে, ইয়োর লেটেস্ট পোস্ট এই সেগমেন্টটা চুজ করে দিতে হবে। আর আমি যদি চাই আমার হোম পেজে কোনো স্পেসিফিক পেজ থাকবে যেটা আমি ক্রিয়েট করছি, তাহলে এইখান থেকে আমার হোম পেজটা চুজ করে দিতে হবে, আর পোস্ট পেজটা ব্লগ পেজ হিসাবে শো করে দিতে হবে। তো আমি এইটাতে যাব না, আমি হোম পেজ তো ক্রিয়েট করব না, আমি জাস্ট ইয়োর লেটেস্ট পোস্ট দিয়ে আমি চুজ করে দিব, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি হাউ টু র্যাঙ্ক ইয়োর ব্লগ কন্টেন্ট, নট হাউ টু ক্রিয়েট ইয়োর বিজনেস ওয়েবসাইট। কিভাবে আপনি একটা কন্টেন্টকে র্যাঙ্ক করতে পারবেন সেইটার এগেনস্টে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দেখাচ্ছি। ডোন্ট এক্সপেক্ট যে আপনি এই জিনিসগুলো দেখলেই দুনিয়ার সব জায়গায় ফেলতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডিজাইনেরই কোর্স, যেটার অলমোস্ট 7-8টা বা 10টা ক্লাস থাকে। আমাদের এরকম অ্যাডিশনাল কোর্স আছে, যে কোর্স করে মানুষ হাজার হাজার ডলার আর্ন করতেছে, ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে এই সিএমএস সফটওয়্যার ইউজ করে। সো ডোন্ট এক্সপেক্ট যে একটা ক্লাস আপনি সব জানবেন, এটা কিন্তু ডিফারেন্ট একটা সেগমেন্ট। আমি আপনাদের অনেক অ্যাডিশনাল জিনিসগুলো বলতে পারতেছি বিকজ অফ আমি ওয়েবসাইট ডিজাইন করি, আমি কাজ করি, আমি জানি, দ্যাটস ওয়াই আমি বলতে পারতেছি। সো এই কারণে আপনারা হয়তো বা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন পাচ্ছেন, বাট ডোন্ট এক্সপেক্ট যে আপনারা একটা বিজনেস ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট, একটা জেনারেল ওয়েবসাইট এত কিছু আপনারা জানা ফেলবেন। আমি আপনাদের ওই জিনিসগুলো দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি খুব সহজে আপনার কন্টেন্টটাকে কিভাবে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে র্যাঙ্ক করতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম, সো দ্যাট ইউ ক্যান শো ইউর পোর্টফোলিও টু ইউর ক্লায়েন্ট, যেন আপনি কাজটা পেতে পারেন। এসইও এক্সপার্টরা কখনোই বলবে না এসইও এক্সপার্ট, দে উইল শো ইউর দেয়ার কি দেয়ার রেজাল্ট, যে আপনি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, ইউ উইল গেট মাই ওয়েবসাইট অর ইউ উইল গেট মাই ক্লায়েন্ট ওয়েবসাইট। এটার উপর বেস করে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে জাজ করবে, ওকে সো আপনি জানেন। এই যতই আপনি মুখ দিয়ে বলেন আপনার কিন্তু কোনো বেল থাকবে না, কোনো দাম থাকবে না। দ্যাটস ওয়াই আপনাদেরকে বলছি আপনাদের ওয়েবসাইট বানাইতে হবে, ওইখানে কন্টেন্ট নিতে হবে, কন্টেন্ট লেখার পর ওটাকে র্যাঙ্ক করতে হবে, দেন ইউ উইল বি দ্য এক্সপার্ট। আদারওয়াইজ আপনি যতই থিওরিটিক্যাল জানেন, আপনার এই থিওরিটিক্যাল জানার 1 পয়সার দাম নাই। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড এভরিওয়ান। আচ্ছা, সো লেটেস্ট পোস্ট দিলাম আমি, দেওয়ার পর হচ্ছে আমি সেভ চেঞ্জেস দিব, সেভ চেঞ্জেস দিব, ডান, ওকে দিলাম সেভ চেঞ্জেস। এই গেল হচ্ছে আমার রিডিং এর সেগমেন্টস, এই যে সেভ হয়ে গেছে, সো আমার ডান এটা। এরপরে ডিসকাশন যা আছে ডিফল্ট ভাবে আমি সেটাই রাখবো, অ্যাডিশনাল আপনাদের কিছু চেঞ্জ করতে ইচ্ছা করলে ইটস আপ টু ইউ। মিডিয়া সেগমেন্ট এটাও আমি ডিফল্ট রাখবো। পারমালিঙ্ক সেটিংস, সো এই যে আমার পোস্ট নেম, মানে আমার ইউআরএলটা দেখতে কিরকম হবে যখন কেউ পোস্টে যাবে। সো এরকম পোস্টে ক্লিক করলে আমার ইউআরএলটা কিরকম শো করবে, আমার ইউআরএলটা শো করবে পোস্ট নেম, আমার যেই পোস্টের যে নামটা থাকবে ওই পোস্টের টাইটেলটা যেটা ওইটা থাকবে, ওইটা শো করবে। আমার পেজের যে নামটা থাকবে ওইটা শো করবে, এখানে কোনো নাম্বারস, কোনো ডেট, হ্যাঁ, কোনো প্লেন টেক্সট, কোনো নিউমেরিক টেক্সট, এগুলা কিছু থাকবে না। দ্যাটস ওয়াই আমি পোস্ট নেম এটা চুজ করে দিব, এরপর আমি সেভ চেঞ্জেস দিব, ডান। আচ্ছা, এরপর হচ্ছে এই তো, সো এই গেল হচ্ছে আমার সেটিংসের মধ্যে এই সেগমেন্টসগুলো। ওকে, এবার চলেন আমরা দেখি কিভাবে একটা ওয়েবসাইটকে বানাবো আমরা। ওকে, আচ্ছা, সো আমি ইভেন্ট সলিউশন গেলাম, এই যে দেখেন আমার ওয়েবসাইটটাতে কিছুক্ষণ আগে এই যে শিফট লেখা আসতেছিল, এবার লেখা কি ইভেন্ট সলিউশন, এটা আমার নাম, মানে আমার ওয়েবসাইটের নাম, আর এইটা হচ্ছে কি আমার ট্যাগ লাইন। তো আমি যদি আবার এইখানে ধরি, দেখেন কি লেখা, ইভেন্ট সলিউশন হাইফেন অল ইন ওয়ান প্লেস। সো আমার ওয়েবসাইটের নাম, আমার ট্যাগ লাইন দিয়ে দিছি আমি। ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে পেজ ক্রিয়েট করতে হবে। আমার ওয়েবসাইটের জন্য কি কি পেজ আমার দরকার। ওকে, চলেন আমরা পেজ ক্রিয়েট করি। পেজ সেগমেন্টে আমরা যাওয়ার পর অল পেজেসে ক্রিয়েট করব। আচ্ছা, আগে পেজ ক্রিয়েট করার আগে, আমার পেজ ক্রিয়েটটা আগে করার আগে আমাকে আগে সেট করে নেওয়া উচিত হচ্ছে থিম।
আমার মোবাইলে যেরকম আমি বিভিন্ন রকমের থিম ইউজ করতে পারবো, সেরকম অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবো, মানে আমার ওয়েবসাইটের থিম। যেমন এই থিমটা হয়তো আমার ভালো লাগতেছে না, এটা হচ্ছে ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের। তো আমি যখন থিমে গেলাম, এই যে দেখেন থিমে গেছি। তো থিমে যাওয়ার পর এখানে আমার এডিশনাল অনেকগুলা থিম দেখাচ্ছে, 4টা থিম দেখাচ্ছে। তো আপনাদের তো এরকম দেখাবে না। সো আপনারা তাহলে কি করবেন, এটা হচ্ছে ডিফল্ট থিম, আপনারা এই অ্যাড নিউতে যদি ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অনেক 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 থিম আছে ফ্রি। আর প্রিমিয়াম থিম তো ডেফিনেটলি আপনি যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম থিম আপনি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যে নাল থিম, হ্যাঁ নাল থিম বা হচ্ছে লাইক এরকম যে ইন্টারনেট থেকে থিম ডাউনলোড করে কখনোই ওয়েবসাইটে ইউজ করা যাবে না। এর থেকে আপনি ফ্রি থিম ইউজ করবেন। আচ্ছা, সো ফিচার সেগমেন্টটা হচ্ছে কি, নতুন যেই থিমগুলো আসছে সেই থিমগুলো হচ্ছে আপনার এখানে ফিচার করতেছে, আই মিন শো হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে কোনো কিছু ভালো লাগলে আপনি ইউজ করতে পারেন। আর পপুলারে যদি আপনি ক্লিক করেন, আমি আপনাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব কি কি থিম আপনারা ইউজ করতে পারেন, সো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর স্পেসিফিক জনার বেস, মানে আপনাদের স্পেসিফিক জনার বেসিসে হচ্ছে আপনি যে কোনো থিম, ও ওয়াও, ওকে, এই দেখেন 2021 এই যে থিম চলে আসছে, ওয়াও, আচ্ছা ওকে। সো 2020 ছিল 2020-এর, এটা হচ্ছে 2021 নতুন থিম। দেখি, লেটস সি অ্যাক্টিভ করে 2021-এর থিম, এই যে আপনাদেরকে বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসের 2021 আরেকটা থিম হবে, দেখি থিমটা কেমন। এটা হচ্ছে ডিফল্ট থিম, নট নেসেসারি আপনাকে ডিফল্ট থিম ইউজ করতে হবে। আচ্ছা, ডিফল্ট থিমটা হচ্ছে এরকম, কেমন জানি। আচ্ছা, ব্লগ রিলেটেড হতে পারে, ব্লগ রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড হতে পারে, বাট নট নেসেসারি আপনাকে এটা ইউজ করতে হবে, সমস্যা নাই। এখানে 3টা ফুটার দিছে, দ্যাটস গ্রেট, কারণ আগের গুলাতে 2টা করে ফুটার ছিল। ভালোই, খারাপ না দুটা। আচ্ছা, সো এবার আমি অ্যাড নিউতে যাই, মানে নতুন থিম আমি ইনস্টল করব। সো ফিচারে তো বললাম, এরপরে পপুলারে যখন আমি গেলাম, সো পপুলারে যাওয়ার পর আমার এখানে অনেক থিম শো করবে, অনেক, দিস অল আর পপুলার থিম। অনেক হাজার হাজার থিম আছে, হাজার হাজার থিম আছে, কত থিম, আপনি টায়ার্ড হয়ে যাবেন কিন্তু থিম আসতে থাকবে এখানে। সো দিস অল আর পপুলার থিম, হ্যাঁ, এই দেখেন আসতেই আছে, হ্যাঁ, আসতেই আছে, আসতেই আছে, এরকম রিলোড হতে থাকবে। তো এই পপুলার থিম থেকে আপনি চাইলে যে কোনো থিম আপনি চুজ করে সেই থিমগুলোকে আপনি ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি থিম আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং কি কি থিম অনেক বেশি পপুলার, ইউজার ফ্রেন্ডলি, ফাস্ট লোডিং, এগুলো বলে দিচ্ছি আমি। সো পপুলার থিমের মধ্যে যে থিমগুলো আছে সেটার মধ্যে আছে হচ্ছে এই অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা অনেক পপুলার একটা থিম। এলিমেন্টর, এটা যদিও একটা পেজ বিল্ডার আছে এলিমেন্টর, যেটা দিয়ে আপনি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবেন। সো এলিমেন্টারের থিমও আছে, সো এই যে থিমও আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনার ওশান ডাব্লিউপি, এটাও অনেক পপুলার একটা থিম। নিভ, এটাও অনেক পপুলার একটা ভালো থিম। এরপর হচ্ছে জেনারেট প্রেস, ওয়ান অফ দ্য বেস্ট থিম ব্লগিংয়ের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। মনে রাখতে হবে এই থিমগুলার কিন্তু, এগুলো কিন্তু সব ফ্রি ভার্সন, বাট প্রত্যেকটা থিমেরই কিন্তু পেইড ভার্সন আছে, ঠিক আছে। এই যে জেনারেল প্রেস দিয়ে যারা ব্লগিং করে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারা কিন্তু পেইড ভার্সনটা ইউজ করে। আপনি ফ্রি ভার্সন দিয়েও ধুমাই ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এরপরে হেস্টিয়া, এটাও একটা ভালো থিম। এরপর হচ্ছে কলিব্রি ডাব্লিউপি, এটাও একটা ভালো থিম। দেন দেন আর আর কালার মার্ক, এটা হচ্ছে যদি নিউজ পেপার রিলেটেড আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এই থিমটা ইউজ করতে পারবেন, এটা একটা ভালো থিম। এই যে কালার মার্ক। এরপর এরপর মেসমারাইজ, এটাও মোটামুটি আছে, কিন্তু এখানে অনেক কিছুই চেঞ্জেস করা পসিবল হবে না। আচ্ছা, সো এইগুলো মোটামুটি পপুলার এবং অনেক মানুষ ইউজ করে, প্লাস চাইলে আপনারাও ইউজ করতে পারবেন, বাট নট নেসেসারি আমি যা দেখাই দিচ্ছি তাই আপনাদের ইউজ করতে হবে। ইটস অনলি ইয়োর চয়েস, ইয়োর রিকোয়ারমেন্ট বেস থিম আপনি ইউজ করতে পারবেন, ডিপেন্ডস অন ইয়োর ক্যাটাগরি, ডিপেন্ডস অন ইয়োর ইন্টারেস্ট। সো ওই রিলেভেন্ট থিমগুলো আপনি চাইলে কিভাবে খুঁজতে পারবেন, খুবই সহজ, খুবই সহজ। আপনি ধরেন ট্রাভেল
ট্রাভেল ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, সো আপনি চাইলে এরকম করে সার্চ করতে পারেন যে ফ্রি ট্রাভেল রিলেটেড ওয়ার্ডপ্রেস থিম, ওই যে, সো 10 বেস্ট ফ্রি ট্রাভেল ওয়ার্ডপ্রেস থিম। এরপর হচ্ছে ওই নিচে চলে গেছে, এরপর আছে 50, 15, 23, 10, 33। সো এই যে যে কলোরিবের যে থিমটা আছে, সো দেখেন এখানে এই যে ধরেন এই যে শেপলি, এটা একটা থিম আছে। আপনি চাইলে ডেমো দেখতে পারবেন যে এই থিমটা যদি আপনি ইনস্টল করেন এবং এই থিমটা যদি আপনি ডেমো ইম্পোর্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কীরকম শো করতে পারবে বা কীরকম শো হবে, সেই জিনিসটা হচ্ছে এরকম হবে। একটু টাইম দেন, আসতেছে। Where is the website? এই যে আসছে। সো এরকম করে আপনার ওয়েবসাইটটাকে আপনি চাইলে বানাতে পারবেন। এটা হচ্ছে একটা ডামি, হ্যাঁ, বা ডেমো। সো এরকম যে নিউজ পেপার এক্স আছে, এরপর নিউজ মার্ক লাইট আছে, হ্যাঁ। তো এরকম আর কি আপনাকে ফার্স্টে রিসার্চ করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, দেন আপনি চাইলে ওই রিলেটেড ফ্রি থিমগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন, কারণ আপনার উপায় নেই, আপনাকে ফ্রি থিম ইউজ করতে হবে। 40টা আছে, আচ্ছা এখানে স্যার, 50টা আছে, 70টা আছে, বলেন। স্যার মনে করেন আমরা ওই ওখান থেকে ওয়ার্ডপ্রেস থেকেও থিম ইনস্টল করা যাবে, প্লাস থিম ইনস্টল করা যাবে আপনার ওই যে ডাউনলোড করেও। হ্যাঁ স্যার আমরা হ্যাঁ, ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবো? আচ্ছা, খুবই ইজি ডাউনলোড করে একটা থিম ইনস্টল করা। এই যে ধরেন আমি এক্সাম্পল পেজ ধরেন, এই যে মানে ডাউনলোড করবেন কোত্থেকে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকেই কিন্তু করবেন। আপনি যদি আমরা এখন কই ছিলাম, আমরা আছি হচ্ছে এখন ভিতরে, ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে। আপনি চাইলে এই ওয়ার্ডপ্রেস, এই যে দেখি আমি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি লিখলাম। এই যে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত রিসোর্স আছে সব এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে। কোথায়? এই যে এখানে আছে শোকেস, লার্ন, এই যে থিমে যাই, আমি থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করার পরে এই যে দেখেন যে থিমগুলো আপনাদেরকে বলতেছিলাম, সেই থিমগুলো কিন্তু এখানে। সো সাপোজ আপনি ধরেন এই নিভ, এই থিমটাকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সো আমি যে ডাউনলোড করলাম, এই যে 3 মেগাবাইটের থিমটা ডাউনলোড করছে। তো ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর এটার ভেতরে তো অনেকগুলো ফাইল থাকতে পারে, বা এক্সট্রাক্ট করলে বুঝতে পারবেন যে আসলে ভিতরে অনেকগুলো ফাইল আছে কি নাই। যদি থাকে থাকলো, আর না হয় যেখানে ওই থিম থাকবে, হ্যাঁ, মেইন থিমটা যেখানে থাকবে, ওই থিমটাকে কি করতে হবে, খুব সিম্পল। এই যে এখানে আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, এই আপলোড থিমে ক্লিক করবেন, এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। দাঁড়ান আসুক আগে, এটাকে অলমোস্ট ডান ডাউনলোড হওয়া। ডাউনলোড হয়ে গেছে, আচ্ছা। সো এই যে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর এই যে ডাউনলোড, এই যে এটা আমি একটু এক্সট্রাক্ট করে দেখি এখানে আসলে এটাই কি ফুলটাই কি আমি ইউজ করব, ইউজেবল নাকি। আপনাকে কিন্তু কোনো ফোল্ডার কিন্তু আপলোড করলে হবে না, আপনাকে কিন্তু এই যে জিপ ফাইলটাই কিন্তু আপলোড করতে হবে, বা রার ফাইলটাই। সো এটা কিন্তু গেলাম, হ্যাঁ, দ্যাট মিনস আমার ফুল এই ফাইলটাই আপলোড করতে হবে, নো প্রবলেম। এটাতে ক্লিক করলাম, এবার ওপেনে ক্লিক করলাম, এই যে আমার ফাইলটা চলে আসছে, যে দেখেন নিভ আসছে, চলে আসছে। এবার আমি যদি ইনস্টলে ক্লিক করে দেখবেন এখানে নাম্বার উঠবে কত পার্সেন্ট হইতেছে। ইনস্টলে ক্লিক করলাম, এই যে দেখেন 1%, এই যে 1%, এই যে 1% এটা ইনস্টল হচ্ছে আর কি, রানিং অবস্থায় আছে, এটা ইনস্টল হইতেছে। সো এইভাবে হচ্ছে আপনি ডাউনলোড করে দেন থিম আপলোড করতে পারবেন, এইটা একটা ওয়ে। স্যার, স্যার আমরা যেটা শিখবো সেটা কি স্যার জেনারেল প্রেস দিয়ে, জেনারেল প্রেস দিয়ে না অন্য কোনো থিম দিয়ে? বুঝি নাই কি। আমরা যেটা মানে আমরা এখন তো একটা ব্লগ তৈরি করবো এর পরবর্তীতে, মানে যেই আমরা আমরা একটা থিম তো ইনস্টল করবো, যে কোনো একটা থিম, এটা কি জেনারেট প্রেস না অন্য কোনো থিম? কারণ না আমার তো এটা, শিখতে না হবে এটা আপনি যে থিম ইউজ করবেন সেই থিম দিয়ে। ডিফল্ট ডিফল্ট থিম, এটা তো আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট শোয়িং ইউ হাউ ইউ ক্যান ডু, এটাই কাজ করবেন আপনার। আমি জাস্ট আপনাদের ডিফল্ট একটা কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝছেন। আচ্ছা, সো এই যে দেখেন আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলেই কিন্তু হবে না, ইনস্টল হয়েছে, এবার এটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আমার ওয়েবসাইটটা কীরকম ছিল এটা, এবার আমি যদি একটু এটাকে অ্যাক্টিভ করি, যে অ্যাক্টিভ করলাম,
বাস আমার অ্যাক্টিভ থিম কোনটা, নিভ। এইখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাক্টিভ থিম কোনটা আছে, এই যে অ্যাক্টিভ। ঠিক আছে। সো এবার আমি এখানে গেলাম, রিলোড দিলাম, এই যে দেখেন আমার চলে আসছে। এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই, এটা খুবই ভালো একটা থিম, লাইট ওয়েট একটা থিম আছে। সো এই যে এটা হচ্ছে নিভ। সো এই নিভ থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে আমার চলে আসছে, নিভ থিমটা হচ্ছে এরকম। ঠিক আছে। সো এটাকে আমি কেটে দিই, এটাকে আমি কেটে দিই, কেটে দেই, আমার দরকার নেই। আচ্ছা। সো এইভাবে হচ্ছে আপনারা থিম ইনস্টল করতে পারবেন। আর আপনাদের ওই যে ক্লাস শেষে আমি দুইটা রিসোর্স বলে দিব না ইউটিউবে, বা রিসোর্স বলে দেওয়ার আসলে কিছু নাই। ইউটিউবে হাজার হাজার এরকম ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল আছে, হাজার হাজার লাখ লাখ। যারা স্যার তারপরে দিলে ভালো হবে স্যার, কারণ অনেক দেখছি, আমি নিজেও দেখছি স্যার, কিন্তু এ টু জেড আমি তেমন কোথাও পাইনি সত্য এ টু বলতে জেড যেটা। কোত্থেকে পাবেন? আপনি ফ্রি এ টু জেড তো আপনাকে কেউ দিবে না। আপনাকে হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোকে ঘেটে তার যে প্লেলিস্টগুলো আছে ওই প্লেলিস্টগুলো দেখে দেখে দেন আপনাকে আইডিয়া করতে হবে। এ টু জেড যদি ওরকম গুছায় তো সব জায়গায় তো দেয়া থাকবে না। আর আমি আপনাদেরকে যা বলতেছি তা কিন্তু সব নিজে নিজে শিখেই কিন্তু আপনাদেরকে বলতেছি। এ টু জেড কোনো জায়গা থেকে শিখে কিন্তু আপনাদেরকে বলতেছি না। ইউটিউব থেকে যা দেখছি বা অনলাইনে ইউডিমি আছে, ইউডিউমে তো অনেক এরকম ওয়ার্ডপ্রেসের কিন্তু কোর্স আছে, আপনারা চাইলে ওই কোর্সগুলো করতে পারেন ফ্রি। ওইখানে আপনার এ টু জেড আছে, আই মিন ফর বিগিনার, একদম স্টার্টার। হ্যাঁ, ইউটিউবে তো ওরকম গুছায় তো আপনি পাবেন না সব জায়গায়। ঠিক আছে। সো এটা আপনার ফুললি আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সাকসেস হইতে পারবেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এগুলো আমার এখন কিছু বলা বলতেছি না। শুধুমাত্র স্যার, স্যার ওয়ার্ডপ্রেস শিখলে তো স্যার কোন কোডিং টোডিং শিখা লাগে না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখলে হয় স্যার। ওয়ার্ডপ্রেস শিখে কি আসলে একটা ভালো ওয়েবসাইট বানানো সম্ভব শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে কি ওয়েবসাইট বানানো সম্ভব? একটা মোটামুটি ভালো মানের ওয়েবসাইট, মানে যেটাতে হ্যাঁ, যেটাতে বলেন, সবকিছুই করা যাবে। পারপাসটা কি, পারপাসটা বলেন। পারপাস মনে করেন একটা স্যার ই কমার্স। না, ই কমার্স ওয়েবসাইট তো আপনি পারবেন না স্টার্টিং এ। ই কমার্সে অনেক কিছু আছে আপনি করতে পারবেন, কিন্তু আসলে আপনি যখন ওই ই কমার্সে চলে যাবেন তখন আপনাকে অনেক কিছু জানতে হবে। ই কমার্স দ্যাটস আ ডিফারেন্ট থিং, নট লাইক জেনারেল ওয়েবসাইট ক্রিয়েশন। এখানে অনেক ভ্যারিয়েবল, অনেক জিনিসপত্র আছে, প্রোডাক্ট লিস্টিং আছে, এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে, অনেক কিছু। মানে আপনার একটা খুব ভালো মতো একটা ডেডিকেশন নিয়ে আপনাকে এই ওয়ার্ডপ্রেস ক্রিয়েশনের বিভিন্ন রকমের রিসোর্স বলেন, ইউটিউব বলেন, কোর্স বলেন, এগুলা করতে হবে। সেটা ফ্রি হোক আর যেটাই হোক, বাট করতে হবে। বাট ওয়েবসাইট যদি বলেন, আপনি একটা বিজনেস ওয়েবসাইট বানায় ফেলার কথা বলেন, একটা ব্লগিং ওয়েবসাইট বানায় ফেলার কথা বলেন, সেগুলো আপনি ইজিলি পারবেন। ঠিক আছে। ই কমার্স দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা। জি স্যার। হ্যাঁ, ওকে। সো আমার ওয়েবসাইট ইনস্টল করা হয়ে গেছে। সো এবার আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে কাজ করি, আপনারা দেখেন। আমি যাইতেছি, করতেছি, আপনারা জিনিসগুলো দেখেন ভালো মতো। সো আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম। তো আমি হচ্ছে ফার্স্টে পেজ ক্রিয়েট করব, পেজে গেলাম, পেজে যাওয়ার পর অল পেজে ক্লিক করলাম। অল পেজে ক্লিক করার পর আমার এখানে দেখেন অ্যাবাউট মি আছে, আর প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। আমার স্যাম্পল পেজের দরকার নাই, এটাকে আমি ট্র্যাশ করে দিব। এখানে কিন্তু ডিলেট না, এখানে হচ্ছে ট্র্যাশ। অ্যাবাউট মি, সো অ্যাবাউট মি আমার পেজটা লাগবে, তো আমি এখানে অ্যাবাউট মি পেজটাকে আমি নিয়ে কাজ করি। আর নতুন পেজ ক্রিয়েট করতে গেলে এই যে খুবই সিম্পল, অ্যাড নিউ, এটাতে ক্লিক করব। সো আমার অ্যাবাউট মি আর কন্ট্যাক্ট আছে, এই দুটো পেজ আমার আপাতত হইলেই যথেষ্ট। সো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, হ্যাঁ, মানে ভিতরের ড্যাশবোর্ড। সো এখানে আমি হচ্ছে আমার এখানে, এটা কোনটা, অ্যাবাউট মি, আচ্ছা এটা ধরেন অ্যাবাউট মি, ওই যে এক্সাম্পল দিয়ে হয়তো দেখাইছিলাম ওই স্টুডেন্টদেরকে, ওইটাই। আচ্ছা ধরেন এটা অ্যাবাউট মি। সো অ্যাবাউট মি এর মধ্যে আপনি এই যে এখানে আপনার নাম দিলেন, অ্যাবাউট মি দিলেন, আমি এটাকে বাদ দিয়ে দিই। সো ধরেন অ্যাবাউট মি দিয়ে আপনার এখানে অ্যাবাউট মি এর সম্পর্কে আপনি ইনফরমেশনগুলো দিলেন। আপনি লিখলেন আর কি আপনার ইনফরমেশন বেস, আপনি এখানে ইনফরমেশনগুলো লিখলেন। তো আমি আসলে এখানে দেখাইতে গিয়ে একই জিনিস বারবার দিছিলাম।
সো ধরেন এতটুকু হচ্ছে আমার অ্যাবাউট মি বা আপনার অ্যাবাউট আস, ডিপেন্ডস যে আপনার এই পেজ, আপনার এই ওয়েবসাইটটা কি লাইক সিঙ্গেল মানে নাকি একটা অর্গানাইজ বেস, তাহলে তো অ্যাবাউট আস হবে, বা আর সিঙ্গেল হলে অ্যাবাউট মি হবে। সো ধরেন অ্যাবাউট দিলাম, অ্যাবাউট আস দিয়ে দিলাম, ধরেন অ্যাবাউট আস দিলাম। এরপর হচ্ছে এটাকে আমি কি করব, আমি এখানে লিখছি, লেখার পর আমি চলে গেলাম, আমি যাব হচ্ছে পাবলিশে ক্লিক করবো, পাবলিশে ক্লিক করলাম। এবার আমি নতুন দিয়ে দেখাই, কন্ট্যাক্ট আস দিয়ে। সো কন্ট্যাক্ট আস ক্লিক করলাম, কন্ট্যাক্ট আসের মধ্যে এখানে ধরেন আমি ব্লাবলা একটা ইনফরমেশন দিলাম, ছোটোখাটো একটা ইনফরমেশন। সো সেটা হইতে পারে এটি, ছোটোখাটো একটা ইনফরমেশন দিলাম। ইনফরমেশন দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে ধরেন ইমেল, এরপর হচ্ছে এটা দিলাম আমার ইমেল। হ্যাঁ, আচ্ছা, তো ইন্টারনেট, এটা হচ্ছে অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দিব হচ্ছে ধরেন এক্সাম্পল ঢাকা, বাংলাদেশ। অবশ্যই এগুলো বড় হাতের হবে, দিলাম। আচ্ছা, এরপর দিব হচ্ছে কন্ট্যাক্ট নাও, না সরি, এটা দিব। হ্যাঁ, এরপর দিব 0167-1234567, চারটা আর সাতটা 11টা। ওকে, দিলাম আমি। আমার এখানে ডান। ঠিক আছে, আমার এখানে হচ্ছে আমি এখানে এগুলো ইনফরমেশনগুলো দিলাম। এরপর আপনি যদি চিন্তা করেন আপনি ম্যাপ দিবেন, ইউ ক্যান গো ফর, নো প্রবলেম। সো আপনি এখানে এন্টার প্রেস করার পর এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি ম্যাপ দেখতে পারেন। ম্যাপ লিখলে আসবে না কিছু, কারণ প্লাগ ইন রিলেটেড কিছু নাই আপনার কাছে। তাহলে কিভাবে কি করবেন, আপনি খুঁজেন হচ্ছে HTML। দেখেন HTML লিখলে যে কাস্টম HTML অপশনটা আসবে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনার এই যে দেখেন এরকম আসতেছে, রাইট HTML এই অপশনটা আসতেছে। এবার আপনি চলে যান হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে যে এই যে গুগল ম্যাপে যাওয়ার পর ধরেন এখানে আমি দিলাম ঢাকা। কি ব্যাপার, আসে না কেন, এই যে ঢাকা। সো এই যে আমার ঢাকা এখানে, আচ্ছা ঢাকা বাদ দেন, বেশি বড় হয়ে যায়। ধরেন খিলগাঁও দিলাম, খিলগাঁও ঢাকা, ছোট করার জন্য। সো এই যে আমার খিলগাঁও ঢাকা চলে আসছে, রাইট। সো আমি চাচ্ছি এই লোকেশনটাকে আমি কি করতে, আমার ওয়েবসাইটে শো করতে, কোনো সমস্যা নাই। শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পর এই যে এমবেড এ ম্যাপ এই অপশনটাতে যান। এই অপশনটাতে যাওয়ার পর আপনার ফ্রেমের ডাইমেনশনটা কি হবে, মিডিয়াম নাকি লার্জ নাকি স্মল, কোনটা হবে সেটা চুজ করেন। ধরেন আমি মিডিয়াম নিলাম, মিডিয়াম নিয়ে এই যে যে কোডটা আছে না, এই কোডটাকে কপি HTML এ ক্লিক করেন। ক্লিক করার পর এবার হচ্ছে আপনি আপনার এই যে যে জায়গায় আমরা HTML লিখতে চাচ্ছিলাম এখানে যান, যে কন্ট্রোল V দিয়ে পেস্ট করেন। পেস্ট করছেন, এবার আপনি প্রিভিউতে ক্লিক করেন, দেখবেন ম্যাপ চলে আসছে। এই দেখেন ম্যাপ চলে আসছে, রাইট, আমার ম্যাপ চলে আসছে। ওকে, আচ্ছা, ম্যাপ চলে আসার পর এইবার হচ্ছে আমি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দিতে চাচ্ছি। কীরকম কন্ট্যাক্ট আছে, যেরকম ফর্ম থাকে না, নাম ফোন নাম্বার, ওই কন্ট্যাক্ট ফর্ম থাকে না। সো আপনি কন্ট্যাক্ট ফর্ম দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন। আচ্ছা, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে ড্রাফটে। সো আমি একটু ড্রাফটে সেভ করে রাখি। এবার আমি এখানে আমি প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক এখানে এখানে কন্ট্যাক্ট লিখবো। আল্লাহ, কিছু আসতেছে না, কেমনে আসবে, কারণ আমি কোনো প্লাগ ইনে ইনস্টল করিনি। তো এবার আমি কি করব, প্লাগ ইনে যাব, প্লাগ ইনে যে এই অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো। অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করছি, ক্লিক করার পর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের প্লাগ ইন, যেগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারবেন। কিন্তু আজেরা জিনিসপত্র কখনোই দেওয়া যাবে না, তাহলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। আচ্ছা, এখানে খুঁজতে হবে হচ্ছে কি WP কন্ট্যাক্ট, এটা লিখতে হবে। এটা লিখবেন, লেখার পর এখানে একটা ফর্ম চলে আসবে, একটা না অনেকগুলোই আসবে। সো কোন ফর্মটা ইউজ করবেন, ফর্মটা ইউজ দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম 7, এটা অনেক লাইক এই কন্ট্যাক্ট ফর্ম 7, এইটা, এই নিনজা, এই তিনটা ফর্ম অনেক 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 বেশি পপুলার। সো এইটা আপনাদের ইউজ করতে, এটা একটু, এটা অ্যাডভান্স,
এবং এখানে কোডিংয়ের অনেক কিছু আছে, চাইলে ইউজ করতে পারেন ম্যানুয়ালি। কিন্তু আমরা এগুলোতে যাব না, মানে আই মিন আপনারা এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে ডাব্লিউপি ফর্ম। এখানে কোডিংয়ের কিছু নাই, একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা ইজিলি করে ফেলতে পারবেন, একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন। সো এটাকে আমি ইনস্টল নাও দিলাম। ইনস্টল নাও দিলেই হবে না, দেখেন ইনস্টল দিছি কিন্তু এখানে কিন্তু কন্ট্যাক্ট রিলেটেড কিছু নাই। কেন নাই? কারণ আমি এটা অ্যাক্টিভই করি নাই, বুঝছেন? তো আমি কী করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, এই দেখেন অপশন চলে আসছে কিন্তু। কই অপশনটা? এই যে ডাব্লিউপি ফর্ম। সো এই ডাব্লিউপি ফর্মে, আচ্ছা আমি এখান থেকে না করে আমি ডাব্লিউপি ফর্মে যাই, যে আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে যা কিছু আছে এগুলো মানে প্রিমিয়াম ভার্সনও এটা আছে, তো আমার দরকার নেই আপাতত, এখানে ফ্রি ভার্সন দিয়ে আমি কাজ করবো। এবার আমি চলে যাব ডাব্লিউপি ফর্মে। ডাব্লিউপি ফর্মে গেছি, যাওয়ার পর এইবার হচ্ছে আমি কি করব, অ্যাড নিউ, মানে নতুন একটা ফর্ম আমি ক্রিয়েট করবো। অ্যাড নিউতে ক্লিক করলাম। এবার আমি আমার ফর্মের নাম দিব। সো কন্ট্যাক্ট আস, ফর্মের নাম দিছি। এখানে ব্ল্যাঙ্ক ফর্ম আছে, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম আছে, নিউজ লেটার সাইন আপ ফর্ম আছে, এখানে সাজেশন ফর্ম আছে, অনেকগুলা টেমপ্লেট। এগুলা এটা অটোমেটিক টেমপ্লেট আছে। সো আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। তো আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট সিম্পল কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব। তাহলে আমার এখানে সিম্পল যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটা, এই টেমপ্লেটটা এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। পরে আমি এটাকে একটু চাইলে কাস্টমাইজ করব। সো আমি এই যে আমার ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো। ধরেন যেটা, ধরেন এইখানে নেম আছে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি ফার্স্ট নেম লাস্ট নেম রাখতে যাচ্ছি না, শুধু একটা নাম থাকবে। এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেভেল, মানে উপরের যে নামটা, এই যে উপরের যে নামটা ওইটার কথা আর কি বলা হচ্ছে এখানে। সো এখানে চাইলে আপনি ইয়োর নেম ওর হোয়াট এভার নেম এই জিনিসগুলো মেনশন করতে পারেন। এখানে হচ্ছে ফার্স্ট লাস্ট, তো আমি এখানে যাচ্ছি সিম্পল। এই যে জাস্ট আমার এখানে একটা নাম থাকবে। আচ্ছা, এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আরও কিছু অপশনস আছে, যেমন আপনার এই ফিল্ডের সাইজটা কি মিডিয়াম হবে নাকি লার্জ হবে। দেখেন লার্জ হলে কত বড় হয়ে গেছে, তো আমি মিডিয়ামই রাখবো। এরপর আপনি এখানে প্লেস হোল্ডার, মানে এই ভিতরে আপনি চাইলে লিখতে পারবেন কিছু, লাইক ইয়োর নেম, এরকম কিছু ধরনের, যেরকম ইয়োর নেম, এই যে ধরেন এখানে মানুষ দেখবে, এরপর এখানে লিখবে। তো দরকার নাই আমার এগুলা কিছু দেয়া, সো আমার অ্যাডভান্সের কোনো কিছু এখানে করার দরকার নেই। এই গেল আমার নেম। এরপর ইমেলের মধ্যে সেম, আপনি চাইলে রিকোয়ার এই অপশনসটা উঠাই দিতে, মানে এগুলা দিতেই হবে। এরপর সাবমিট করলে আপনার মেইলটা যাবে, আদারওয়াইজ যাবে না। আর নাম ইমেল আইডি ছাড়া তো আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলোও রিকোয়ার রাখতে, মানে তিনটাই রিকোয়ার, কারণ কন্ট্যাক্ট ফর্ম যেহেতু। তো এই তিনটা সেগমেন্টস এরকম। এরপর হচ্ছে সাবমিট, তো আমার এটা সেট করা হয়ে গেছে, ডান। এরপর হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনি যদি এটাকে কেটে দেন, যেটাকে ক্রস করে দিলাম, এই যে আপনার একটা ফর্ম এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এই শর্ট কোডটা ইউজ করে আপনি চাইলে আপনার ওই কন্ট্যাক্ট আসার মধ্যে কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারেন। এটা একটা ওয়ে আছে। সো ধরেন আমি এই যে শর্ট কোডে এখানে কপি করলাম, কপি করে এই যে পেজটা আমার আছে কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আস যে পেজটা আছে, এটাকে আমি একটু রিলোড দিব, কারণ আমি কিছুক্ষণ আগে যে প্লাগইনটা ইনস্টল করছিলাম তখন কিন্তু এখানে কাজ করা হচ্ছিল না। তো আমি এটাকে রিলোড দিলাম। আচ্ছা, রিলোড দিছি। রিলোড দেওয়ার পর এখানে হচ্ছে আমি চাইলে এই যে কন্ট্রোল ভি দিয়ে যে কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিতে পারি। আমার এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা হয়ে গেছে। সো এবার আমি যদি একটু প্রিভিউ দেখতে চাই, দেখেন প্রিভিউ, দেখবেন আপনারা কন্ট্যাক্ট ফর্মটা এখানে দেখা যাচ্ছে। মানে আমি যে পেজটা ক্রিয়েট করছি এটার একটা প্রিভিউ দেখব। সো এই যেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট আস পেজ। এরপর আমি এখানে নিচে আসতেছি, যে আমার ইয়েটা কি জানো, আমার ম্যাপটা, এই যে দেখেন কন্ট্যাক্ট আসের ফর্মটা। ওকে। সো আপনি চাইলে এরকম এখানে এটা দিতে পারেন, অথবা আপনি কেটে দেন, কেটে দিয়ে হচ্ছে আপনি চাইলে এই যে এখানে আপনি এখানে অনেক, সো ধরেন সো এখানে আপনি এই যে প্লাস এখানে ক্লিক করলেন, প্লাস এখানে এখানে আপনি লিখতে পারেন কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লিখলে এই যে ডাব্লিউপি ফর্ম অপশনটা চলে আসবে, এটাতে যদি ক্লিক করেন, এই দেখেন এখানে ডাব্লিউপি ফর্মের অপশন। এখান থেকে আপনি যে কন্ট্যাক্ট আসের ফর্মটা বানাইছিলেন এটা চুজ করে দিলে দেখবেন এখানে ফর্ম চলে আসবে। এই যে ফর্মটা কিন্তু এখানে শো করতেছে। ডান। তাহলে আমার এখানে হয়ে গেল। আপনি যদি চিন্তা করেন যে আপনার উপরে আরো কিছু লেখা দরকার, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? ডিপেন্ডস, আপনার উপর ডিপেন্ডস করে। আর এটা ডিফল্ট থাকবে, স্টাইলটা কি থাকবে, ডিফল্ট থাকবে নাকি যে এরকম
আচ্ছা এখানে স্ট্রাইপসও আছে, মানে নট সেট, এটা ডিফল্টই থাকে। সো এই হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্মটা আমি এভাবে ক্রিয়েট করে ফেললাম। তো এবার আমি কি করব, আমার যদি মনে হয় ঠিক আছে ওকে, তাহলে আমি এবার পাবলিশ দিয়ে দিব। ওকে, সো পাবলিশ দিয়ে দিলাম। এবার আমি ক্রস করলাম। তো আমি এবার যদি একটু ওয়েবসাইটটাতে দেখি, ইভেন্ট সলিউশনে ক্লিক করে, সো আমার হোম পেজে চলে আসলো। আমার এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস দুইটাই ডিফল্ট আসছে, বাট নর্মালি এগুলা ডিফল্ট আসবেন। আচ্ছা এটা ডিফল্ট আসছে ঠিক আছে, কিন্তু পেজে ক্লিক করি, তাহলে আমার দুইটা পেজ এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আচ্ছা এরপর হচ্ছে পোস্ট ক্রিয়েট করব, আমি অল পোস্টে যাই। সো অল পোস্টের মধ্যে ধরেন আমি অল পোস্টের মধ্যে আমি চলে যাব হচ্ছে, আচ্ছা ওইটাতে কি, হুম, এখানে যে পোস্টের যে ইয়েগুলো আছে, কন্টেন্টগুলো আছে, ওগুলো আমি একটু কপি করে নিয়ে নিব। সো পোস্টে যাই, স্যার এতক্ষণ তাহলে আমরা স্যার পেজ পেজ ক্রিয়েট করলাম, এবার আমরা পোস্ট ক্রিয়েট করব। রাইট। আচ্ছা ওকে, এবার আমরা পোস্ট ক্রিয়েট করব, রাইট। সো আমি খুব সহজে এই পোস্টে এখানে ক্লিক করব, ক্লিক করলাম। সো এই যে আমার পোস্টার এখানে চলে আসছে, পোস্টার এখানে চলে আসার পর এখানে আমার একটা টাইটেল হবে। তো আমি টাইটেলটাই হচ্ছে আমার ওই আগের, এখান থেকে আমি নিয়ে নিব। সো হুম, সো ধরেন এটা হচ্ছে আমার টাইটেল, পোস্টের টাইটেল নিলাম। আপনারা আবার এরকম কপি টপি করে নিয়েন না, তাহলে কিন্তু হয়েছে এই কাজ। আমার এখন জাস্ট কন্টেন্ট দরকার, দ্যাটস ওয়াই আমি আর কি এখান থেকে কপি করে কন্টেন্টটা নিয়ে আসলাম এই যে এখানে। ওকে, সো আপনারা ছবিও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করে যে এখানে প্লাস এখানে ক্লিক করেন, প্লাস এখানে দেখেন প্যারাগ্রাফ, ইমেজ, হ্যাঁ। সো এই যে ইমেজ, এই ইমেজে ক্লিক করলে, ইমেজে ক্লিক করার পর আপনি চাইলে ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন, এই যে ধরেন গুগল ইয়ে থেকে। সো স্যাম্পল বেস ধরেন আমি একটা ছবি আপলোড করে দেখাই, এই যে আপলোড হয়ে গেছে কিন্তু ছবিটা, ঠিক আছে। সো ছবিটা আপলোড হয়ে গেছে, আপনি চাইলে এটাকে বড় ছোটও করতে পারবেন। দেখেন এগুলো আসলে কি আপডেটেড হইতে থাকে, আপনি এই সেগমেন্ট নিয়ে কাজ না করলে আপনি এগুলো জানবেন না। যেমন আমি এটা নতুন আপডেট হয়েছে, এটা আমি জানলাম আপনাদেরকে এখন মানে কাজ করতেছে এখন, সেই কারণে জানতেছি, কিন্তু আমি দেখাচ্ছি বা আমার কাছে ওরকম ঝামেলা মনে হচ্ছে না, কারণ এটা রেগুলারলি আমার এরকম কনস্ট্যান্ট হইতেই থাকে কাজ, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আমার একটা ফোন আসছে একটু। ওকে, সো যেটা বলতেছিলাম, তো আপনি চাইলে এরকম ইমেজ আপলোড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আবার আমি ইন্টারপ্রেস করি। সো প্লাস এখানে ক্লিক করলে এই ইমেজের এখানে দেখেন, এখানে মিডিয়া লাইব্রেরি আছে, মানে আপনার লাইব্রেরির মধ্যে যদি আরও ইমেজ আপলোড করা থাকে সেটা এখানে খুবই সিম্পল, আপনি চাইলে ড্র্যাগ করেও আপলোড করতে পারবেন। ড্র্যাগ বলতে বুঝাইতেছি এরকম, ডাউনলোডস, যে ধরেন এই যে ইমেজটা, তো সেটাকে আমি এই যে এরকম টেনে নিয়ে আসলাম, এই যে উপরে ধরলাম, আপলোড হয়ে গেছে। এই যে আমার ইমেজ আপলোড হয়ে গেছে। এবার আমি সিলেক্ট প্রেস করলাম, এই যে আমার ইমেজ হয়ে গেছে, গট ইট। সো এই যে আমার ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। সো আমার কিছু এরকম আপলোড, ইভেন আপনি ইউআরএল দিয়েও ইমেজ আপলোড করতে পারবেন। সো প্লাস এখানে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল। সো ইনসার্ট ফ্রম ইউআরএল বলতে ধরেন এই ইমেজটা আমি নিলাম, এই ইউআরএলটাকে আমি ধরে বের করলাম আর কি, হ্যাঁ। ইউআরএলটাকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করার পর হচ্ছে আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, এই যে ইমেজ চলে আসছে। ওকে,
সো আমার পোস্ট যদি ক্রিয়েট করা ডান হয়ে থাকে সেক্ষেত্রে আমি চাইলে প্রিভিউ দেখে নিতে পারবো আগে, দেন আমি পাবলিশ করতে পারবো। সো আমি প্রিভিউ দেখতেছি, এই যে আমার কন্টেন্টটা এরকম শো করতেছে, ঠিক আছে। সো এটা তো আমি পোস্ট ক্রিয়েট করলাম, এই যে পোস্টটা ক্রিয়েট করলাম। এখন পোস্টটা আমার কোনো ক্যাটাগরির আন্ডারে নাই, তো আমার এখন ক্যাটাগরি তো ক্রিয়েট করতে হবে। সো এই যে দেখেন ক্যাটাগরি সেগমেন্টস, এই ক্যাটাগরি সেগমেন্টস থেকে হচ্ছে আমি ক্যাটাগরি চুজ, এই যে এটা আনক্যাটাগরিজ অপশনসে আছে, সো এটা তো আনক্যাটাগরিজে দিব না। সো অ্যাড নিউজে ক্লিক করলাম, অ্যাড নিউজের মধ্যে ধরেন আমি ওয়েডিং দিলাম, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি। যদিও রিলেভেন্ট হইতেছে না, এখানে লেখা হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে ডিজিটাল মার্কেটিংয়েই দিয়ে দিই, হ্যাঁ। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি এম দিয়ে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। এই যে এটা এখানে আমার ক্যাটাগরি চুজ করা হয়ে গেছে। এটা হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ মানে কি? ফিচার ইমেজ মানে হচ্ছে এটা কিন্তু আমার স্পেসিফিক একটা পোস্টে গেছে। সো আমার যখন কেউ যখন আমার হোমে আসবে তখন কিন্তু আমার ফুল কন্টেন্টটা কিন্তু শো করবে না, তখন শর্ট করে একটা কন্টেন্ট শো করবে। আচ্ছা এক্সাম্পলে দেখাই দিই, এগুলো এত কিছু ওপেন করা, এটা কেটে দিই। সো এটাকে আমি ধরেন এখন পাবলিশ করে দিলাম, পাবলিশ। এবার হচ্ছে আমি একটু আবার রিলোড দিই। তো এই যে আমার কন্টেন্টটা কিন্তু দেখাচ্ছে, হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার একটা কন্টেন্ট দেখাচ্ছে, এখানে কোনো ইমেজ নেই। তো আমি যদি ফিচার ইমেজ না দিই তাহলে কিন্তু এখানে ইমেজ শো করবে না। সো এই যে আমি এবার ফিচার ইমেজে ক্লিক করলাম, ফিচার ইমেজে ক্লিক করার পর ধরেন আমি এটাই দিই, ছোটো আসবে কিনা জানি না। এবার আমি আপডেট দিই, এবার আমি হচ্ছে এখানে রিলোড দিই, দেখেন ইমেজ চলে আসছে। এটা ছোট ইমেজ দেয়া, এই কারণে ছোটটা আসছে। সো আপনি আবার যদি বড় ইমেজ দেন সেক্ষেত্রে বড় মানে ফুল ভিউটাই মনে হয় আসবে। লেটস সি। এটা প্রত্যেকটা মানে থিম কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করবে, নট নেসেসারি একই রকম করে কাজ করবে। সো ডোন্ট কম্পেয়ার যে ওই থিম এভাবে কাজ করছে, মানে থিমের ফাংশনালিটি। এই যে এটা বড় আসছে, রাইট। সো আপনার ইমেজ যদি বড় হয় সেক্ষেত্রে সো আপনার এই ফিচার ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট, লাইক আপনার পোস্টটা কোন রিলেটেড করেন। সো এই গেল হচ্ছে আমার পোস্টে। সো এইভাবে আপনাদের পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট করার পর এরপর আপনি যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আমি যদি একটু ব্যাকে যাই, ওই গেল পোস্ট। এই ধরুন পোস্ট গেলাম, এখন আপনি আগে ক্যাটাগরি ক্রিয়েট করে নিয়ে যান, এই ক্যাটাগরিতে যান। ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি এই যে ওয়েডিং এটাকে রাখতে চাচ্ছেন না, এটাকে ধরেন, ধরে ডিলিট মারেন। আনক্যাটাগরিজ এটাকে শুধু ডিলিট করতে পারবেন না। সো এবার আমি একটু ক্যাটাগরি ক্রিয়েট করি, এখানে লিখবো আমি হচ্ছে এসইও। এসইও লিখছি, লিখে এটা কি কোনো প্যারেন্টসের আন্ডারে, মানে কোনো সেগমেন্টের আন্ডারে, নাকি এটাই প্যারেন্ট ক্যাটাগরি? এটাই আমার প্যারেন্ট ক্যাটাগরি। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখানে আমার ক্যাটাগরি চলে আসবে, এই যে এসইও চলে আসছে। এরপরে ধরেন ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা আবার কি? আমার প্যারেন্ট, এই ওয়ার্ডপ্রেস এসইও আর এসএমএম এই প্যারেন্ট ক্যাটাগরি। এখন আমি যদি চিন্তা করি যেমন এসইওর আন্ডারে আমি কিওয়ার্ড রিসার্চ, ধরেন কিওয়ার্ড রিসার্চ রাখতে চাচ্ছি এসইওর আন্ডারে, কারণ এটা সাবসেগমেন্ট। সো আমি এখান থেকে এই এসইওটা চুজ করব, অ্যাড নিউ ক্যাটাগরি দিব। এবার আমার এসইওর আন্ডারে কিন্তু কিওয়ার্ড রিসার্চ চলে গেল। আবার আমি রাখতে চাচ্ছি অন পেজ এসইও, এসইওর আন্ডারে, খুব সিম্পল। সো এই যে এসইওটা আমার চুজ করে দিতে হবে, অ্যাড নিউ ক্যাটাগরি দিব, এই যে আমার এই এসইওর আন্ডারে কিন্তু চলে আসছে। আবার আমি এখানে রাখতে চাচ্ছি ফেসবুক, ফেসবুক কোনটার আন্ডারে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো নো প্রবলেম, আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিব, ফেসবুক চলে আসছে। ইনস্টাগ্রাম রাখতে চাইতেছি, ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম রাখতে চাইতেছি এসএমএম আন্ডারে, ওকে ডান, এসএমএম চলে আসছে। সো এইভাবে আপনি চাইলে আগে ক্যাটাগরি চুজ করে নিতে পারেন। এরপর যেন আপনি পোস্ট যখন ক্রিয়েট করবেন তখন খুব সিম্পলভাবে আপনি এই ক্যাটাগরি সেগমেন্টে কিন্তু চলে আসবে। সো আমি একটু রিলোড দিই। সো হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা ডেফিনেটলি আমার যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আন্ডারে। তো আমি কিছুক্ষণ আগে দিছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে তো হবে না এটা, আমি দিব হচ্ছে ওয়্যার ইজ ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসের আন্ডারে দিলাম। এবার আমি আপডেট করে দিলাম। তো এরপর হ্যালো ওয়ার্ল্ড যেটা, এটাকে আমি
এখানে আপনি চাইলে কুইক এডিটও করতে পারবেন। কুইক এডিটের মধ্যে যে টাইটেল চেঞ্জ করতে পারবেন, ইউআরএল চেঞ্জ করতে পারবেন, ডেট কবে পাবলিশ হয়েছে সেটা, ক্যাটাগরি এখানে চুজ করতে পারবেন। এটা রিলোড নাই, এই কারণে আরও ক্যাটাগরি শো করতেছে না। তো আমি এবার হ্যালো ওয়ার্ল্ডে যাই। এবার আমি এখান থেকে আরেকটা যে কোনো কন্টেন্ট নিই। ওই যে হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার, আই থিঙ্ক 3টা কন্টেন্ট উইল বি গুড এনাফ এক্সাম্পল দেওয়ার জন্য। এটা আমার ডান। এরপর হচ্ছে এটা আমার হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে স্ল্যাগটাও কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি সেই সুইচ টু ড্রাফটে যদি ক্লিক করেন, এই যে এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এটা আগে সেট করা। তো এটাকেও কিন্তু আপনি যদি এই ইউআরএল রাখতে চান, তাহলে কিন্তু এই যে দেখেন আপনার নাম, এই যে ইউআরএল যদি রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি সেভ ড্রাফট দেন, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমার যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে আমি নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, চলে আসছে আমার। এরপর হচ্ছে আমি যে পোস্টে ক্লিক করলে আমার এখানে দেখেন ক্যাটাগরিজ আছে। সো এখানে আমার আনক্যাটাগরি না, আমার এসইওতে রাখবো। আর বিজ্ঞানারের মধ্যে আমার শুধু এসইওটাই নিব। আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ অন পেজ এট আ টাইম অনেকগুলাতেই আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ফিচার ইমেজের মধ্যে যে জিনিসটা দিতে হবে। সো এইখানে আমার স্যার যখন আমি স্যার এই পোস্টটা পাবলিশ করবো, তখন স্যার আমাকে ওই পার্মানেন্টটা সেট করে দিতে হবে না স্যার? হ্যাঁ, চেক করে নেবেন অবশ্যই। চেক না করলে তো আসলে কোন যাচ্ছে ওই জিনিসগুলো আসলে মানে আর একটা দেখাবেন স্যার, একটা যে কোনো একটা পোস্ট ক্রিয়েট করে যেটা পাবলিশ করেন, এটা জাস্ট স্যার দেখাবেন। সো এখানে আমি ফিচার ইমেজটা দিয়ে দিছি। পারমালিঙ্ক তো চেঞ্জ করে দেখালাম। এই যে ইউআরএলটা এখানে আপনি যেইটা দিবেন, এই যে এখানে আপনি যদি চিন্তা করেন যে দিস স্যাম্পল ইউআরএল, এইটাই আপনার পারমালিঙ্ক হয়ে যাবে। জাস্ট এই যে সুইচ সেভ ড্রাফটে ক্লিক করেন, এই যে এটা ইউআরএল হয়ে গেছে। ইউআরএল স্ল্যাগ, এখানে আপনি যা দিবেন সেটাই আপনার ইউআরএল হবে। ওকে, সো ডান। এবার আমি পাবলিশ দিব, পাবলিশ দিলাম, পাবলিশ, ডান। আচ্ছা, এরপর আমি আরেকটা আর্টিকেলের জন্য আমি ইয়ে করছিলাম, কন্টেক্ট ডান আমার, এবং লাগবে না, অটো সুইচে এটাও লাগবে না, ম্যাপ লাগবে না। আচ্ছা, এবার আরেকটা পোস্ট আমি ক্রিয়েট করি। এখানে ক্লিক ব্যাকে, এই যে আরেকটা আছে। সো ধরেন এটাকে আমি কুইক এডিটে ক্লিক করি, তো বড় টাইটেল আমার দরকার নাই। এটাকে আমি রাখবো এখান থেকে বাদ দিয়ে, আমি ধরেন এসইওতে রাখবো, কিওয়ার্ড রিসার্চে রাখবো। আমি এবার এখানে ড্রাফট দেয়া, তো আমি এখানে পাবলিশ দিব, আপডেট দিব। আশা করি এই তিনটারই ছবি দেয়া আছে। ওকে, এবার আমরা একটু চেক করি হোম পেজে ইভেন্ট সোর্সেশনে ক্লিক করি, এর নামটা চেঞ্জ করতে হবে। এই যে, সো দেখেন এখানে তিনটা। আচ্ছা, এটার ছবিটা চেঞ্জ করে নিলে আবার রিলেভেন্সিটা কম কম হয়ে যাচ্ছে। এবার এখানে হচ্ছে আমি
আমি হচ্ছে সেটিংস জেনারেল, এখানে আমি নাম দিই, ধরেন মার্কেটিং সলিউশন দিলাম। এটা আমার ওয়েবসাইটের নাম আর অল ইন ওয়ান প্লেস, এটা ঠিক আছে, কারণ আসলে ওই পোস্টগুলোর সাথে রিলেভেন্সি যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এটা চেঞ্জ করে দিলাম। এবার আমি একটাই এখানে রিলোড দেই, বাস এই যে। সো আমার এটা একটা ফার্স্ট আর্টিকেল, এটা সেকেন্ড আর্টিকেল, এটা থার্ড আর্টিকেল, করেক্ট। সো এই তো আমার এইভাবে আমি পোস্ট ক্রিয়েট করতে পারবো। আর এটা হচ্ছে সাইড বার। সো সাইড বারের এই সেগমেন্টসগুলো যে দেখেন ক্যাটাগরিজগুলো এখানে শো করতেছে। সো এই সাইড বারের এই জিনিসগুলো কই পাবেন? সাইড বারের এই সেগমেন্টসগুলো পাবেন হচ্ছে, আমি চলে যাই। সো এইভাবে হচ্ছে আপনাদের পোস্ট ক্রিয়েট করতে হবে এই ক্যাটাগরির আন্ডারে। মিডিয়া তো আপলোড করার তো কথা বুঝছেনই, কমেন্টের কথাও বুঝছেন। তো এরপরে হচ্ছে এই অ্যাপিয়ারেন্সের মধ্যে যে উইজেটস, এই উইজেটসে ক্লিক করেন। সো উইজেটসের মধ্যে কি আছে? এই যে আপনার ওয়েবসাইটে যে সাইট বা রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভস, ক্যাটাগরিজ, মেটা, এই যে সার্চ বক্স, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো দেখেন সাইড বার লেখা, এখানে সার্চ বক্স আছে, এই যে আমার সার্চ বক্স। আচ্ছা, তো এই কাস্টমাইজের এখান থেকে এরকম এই যে উইজেটস থেকে এই সেগমেন্টসগুলোকে আপনি কি করতে পারবেন? আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে। আবার আপনি চাইলে, হ্যাঁ, এই যে এখানে যে কাস্টমাইজ অপশনসটা আছে, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। সো কাস্টমাইজের সুবিধাটা হচ্ছে দেখে দেখে আপনি অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এটা হচ্ছে কাস্টমাইজেশনের সুবিধাটা। সো ব্যাপারটা কীরকম একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। চলে আসছে। ওকে, তো এই যে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। সো আপনি এখানে দেখে দেখে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। তো এখানে ধরেন এই যে লেআউটে গেলাম। সো লেআউটের মধ্যে এই যে দেখেন এখানে ব্লগ, এই যে সাইড বার। সো আচ্ছা, সাইড বারের অপশন এটা যেমন রাইট সাইডে আছে। সো আপনার ওয়েবসাইটের ভিতরের বিভিন্ন থিম বেস এই সেগমেন্টসগুলো থাকবে, ঠিক আছে। সো এই সেগমেন্ট বেসিসে হচ্ছে আপনি চাইলে প্রত্যেকটা সেগমেন্টসে যে যে কাজ করতে পারবেন। সো অ্যাজ লাইক ধরেন হেডারের মধ্যে হচ্ছে এখানে দেখেন অনেক কিছু, চেঞ্জ লোগো, এখানে আপনি যে লোগো ইউজ করতে চাচ্ছেন কিনা, হ্যাঁ, চেঞ্জ হেডার কালার, এটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, চেঞ্জ মেনু চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। তো এই যে এরকম, এই যে দেখেন এটার সেগমেন্টসগুলো এরকম। মোবাইলে আবার কীরকম দেখবেন, এই যে এরকম দেখাচ্ছে। তো আসলে এত কিছু এখানে সম্ভব না দেখানো। তো আমি যতটুকু এখানে দেখানো পসিবল ওগুলো দেখাচ্ছি, বাকিগুলো আপনাদের একটু রিসার্চ করতে হবে, ভিডিও টিডিও দেখতে হবে। তো আমি এটাতে না যাই। এখানে আসলে অনেক কিছু আছে, লেআউট বেস প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে অনেক কিছু। তো আমি নর্মালি আপনাদেরকে দেখাই কিভাবে আসলে এই জিনিসগুলো করতে হবে। তো এই উইজেটসে গেলাম আমরা। উইজেটসে যাওয়ার পর রিসেন্ট কমেন্ট আমাদের দরকার নেই, কমেন্ট দেখানোর দরকার নেই মানুষের। এরপর হচ্ছে আর্কাইভ দেখানোর দরকার নেই, যে জিনিসগুলো দরকার ওইগুলোই আমি বলতেছি। ক্যাটাগরিজ আমার, সরি, মেটা, এটাও দরকার নেই আমার। সাইড বারে আমি রাখতে চাচ্ছি সার্চ বক্স, রিসেন্ট পোস্ট আর ক্যাটাগরিজ। এরপরও যদি আপনাদের আরও কিছু অ্যাডিশনাল রাখতে ইচ্ছা করে কোনো সমস্যা নেই, যেমন এখানে অনেক কিছু আছে, অডিও, ক্যাটাগরি, ক্যালেন্ডার, ধরেন ক্যালেন্ডার রাখতে ইচ্ছা করতেছে আপনার, ওকে, নো প্রবলেম। এই যে ক্যাটাগরির নিচে আমি ক্যালেন্ডারটা দিয়ে দিই, ক্যালেন্ডার দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। আপনি চাইলে এখানে টাইটেলও সেট করতে পারবেন, আদারওয়াইজ ডিফল্টভাবে এটা ক্যালেন্ডার অপশনসটা লেখা থাকবে। সো ডান দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সাইড বার, সাইডে যেটা থাকবে। এই যে আমার এখানে আরও অনেক সেগমেন্টস আছে। তো এবার যদি আমি একটু রিলোড দিই, তো এখানে অনেক কিছু কিন্তু ছিল, দেখেন চলে গেছে কোথাও। সো আমার সার্চ বক্স আছে এখন, রিসেন্ট পোস্ট আছে, ক্যাটাগরিজ আছে, আর হচ্ছে আমার এই যে ক্যালেন্ডারটা আছে। সো ক্যালেন্ডারের উপরে ক্যালেন্ডার লেখাটা নাই। তো এখানে যে ডিসেম্বর এটা এরকম দেয়া, তো আপনি চাইলে ওইটা সেট করতে পারবেন উপরে লিখে দিলে। তো এইগুলো আমার, তাহলে আমার কি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে মেনুতে কিন্তু ওই অপশনসগুলো আসতেছে না। আমরা যে কিছুক্ষণ এসিও, এসিএমএম আর হাবিজাবি যে ক্যাটাগরিগুলো অ্যাড করছি, এগুলা কিন্তু কখনোই ম্যানুয়ালি আসবে না, সরি, অটোমেটিক্যালি আসবে না। আপনাকে কি করতে হবে? ম্যানুয়ালি আনতে হবে। সো কীভাবে আমরা ম্যানুয়ালি আনবো? আমরা তাহলে সাইড বার এই সেগমেন্টটা হয়েছে, বাট মেনু সেগমেন্টটা একটু নিয়ে কথা বলি। যে মেনুতে যাই আমরা, মেনুতে যাওয়ার পর আমার মেনুতে কি কি থাকবে এই জিনিসগুলো আমাকে সেট করে নিতে হবে, যে এখানে মেনুতে কি কি থাকবে। সো এই যে দেখেন মেনু কিন্তু সেট করাই নেই, ওইটা ডিফল্টভাবে আপনার এখানে শো করা।
তো এখানে আমি লিখবো টপ মেনু, মানে উপরের মেনু দিলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা কই থাকবে, প্রাইমারি মেনু, মানে সামনে শো করবে, যে এখানে শো করবে, এই কারণে প্রাইমারি মেনু দেয়া। কোন কোন থাকবে, এই পেজগুলো থাকবে, এই পেজগুলো চুজ করে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এই যে আমার মেনুগুলো এখানে শো করতেছে। ওকে, এরপর আমি এখানে ক্যাটাগরিজও অ্যাড করব। ক্যাটাগরিজ কি, ক্যাটাগরি যতগুলো আমার ক্যাটাগরি আছে, সিলেক্ট অল, আনক্যাটাগরিজের দরকার নাই। এবার আমি অ্যাড টু মেনু দিলাম। দেখেন আমার সব ক্যাটাগরিগুলো কিন্তু চলে আসলো। তো অ্যাবাউট আসটা আমি একদম নিচে নিয়ে আসবো, এরকম ড্র্যাগ করে আপনি নিচে নিয়ে আসতে পারবেন, এই যে নিচে নিয়ে আসেন। এরপরে এসিও থাকলো, এসিও নিচে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তো এটাকে আমার একটু ডানে নিয়ে আসতে হবে। অন পেজ ডানে নিয়ে আসতে হবে। এসিএম এর নিচে হচ্ছে ফেসবুক, ডানে নিয়ে আসতে হবে। ইনস্টাগ্রামটাকে যদি আবার আবার যদি এরকম হয় ফেসবুকের আন্ডারে ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের নিচেও নিয়ে আসতে পারেন, এরকম করে জাস্ট টেনে নিয়ে আসতে হবে। ওয়ার্ডপ্রেস থাকবে, অ্যাবাউট আস, বাস, ডান। এরপর আপনাকে সেভ মেনুতে ক্লিক করতে হবে। এবার দেখেন মেনুগুলো চলে আসবে। ক্লিক করলাম, দেখেন চলে আসছে এসইও, এটাতে ক্লিক করেন, এই যে কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও। এটা তো হুবার করলেই হবে, আসলে ক্লিক করা লাগবে না, আমি ক্লিক করে দিচ্ছি। এই যে এসইও তো হুবার করলে এই সাব কিওয়ার্ড ইয়াগুলো আছে, মেনুগুলো আছে, এসএমএম এ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে দেখতেছেন খুব, কিন্তু এগুলা কিন্তু কখনোই অটোমেটিক আসবে না, এটা আপনার মেনুতে যে কোন সেগমেন্ট বা কোন ক্যাটাগরি বা কোন কাস্টম লিঙ্কগুলো, আপনি যদি কাস্টম লিঙ্ক অ্যাড করতে চান সেটাও পারবেন। কাস্টম লিঙ্ক বলতে কি, ধরেন আপনার ইউটিউব চ্যানেল, সো ইউটিউব চ্যানেল আপনি অ্যাড করতে চাচ্ছেন, এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিলেন। তো আমি আপাতত এই হ্যাশ দিয়ে দিলাম। হ্যাশ দেওয়ার মানে হচ্ছে লিঙ্ক হিসাবে কাউন্ট হয়। অ্যাড টু মেনু দিলাম, এই যে আমার ইউটিউব চ্যানেল আসছে। এবার আমি সেভ মেনুতে দিলাম। এবার আমি রিলোড দিলাম। এই দেখেন ইউর ইউটিউব চ্যানেল। এবার ইউটিউব চ্যানেল যদি ক্লিক করেন তাহলে ইউটিউব চ্যানেলে চলে যাবে। এটাকে বলে কাস্টম লিঙ্ক। এখন ক্লিক করলে আসতেছে না, আচ্ছা লেট মি চেক। স্যার আপনি আপনার কোন একটা, আপনি যেমন আপনি প্রথম ডিজিটাল মার্কেটিং এর একটা দিয়েছেন, আপনি একটা ফটো দিয়েছেন, আপনি আপনার যে ইউটিউব ভিডিও আছে আপনি ওই লিঙ্কটা, ওই যে ইউআরএলটা আছে আপনি ওই পোস্টে দেবেন, তখন কি করবেন স্যার, যাতে আপনার একবারে আপনার ইউআরএলটা সরাসরি ইউটিউবে চলে যায়। সো এই যে আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করব, দেখেন কই চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে কিন্তু। বুঝতে পারছেন? সো এরকম আপনার যেই ইউআরএল এর লিঙ্কটা আপনি নিতে চাচ্ছেন, আপনার চ্যানেলের লিঙ্কটা যদি আপনি দিতে চান, অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আদারওয়াইজ তো দরকার নেই। তো ওইটাকে আপনি কাস্টম লিঙ্ক এটাকে চুজ করবেন, চুজ করে হচ্ছে আপনি চাইলে পোস্টগুলোকেও আপনি চাইলে মেনুতে অ্যাড করতে পারবেন, যদিও পোস্ট মেনুতে অ্যাড করার কিছু নাই। মেনলি হচ্ছে পেজ আর ক্যাটাগরি, এই দুইটি আসলে মেনুতে নর্মালি ইউজ হয়। তো আমার এই তো আমার এই স্যার আমার, স্যার আপনি একটা কোশ্চেন করছিলেন বুঝছেন স্যার? কি বলছেন বুঝি নাই। স্যার আপনি মনে করেন যে হাউ টু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা প্রথম যে আর্টিকেলটা ছিল, আমরা আমাদের যে প্রথম আর্টিকেলটা ছিল, এই আর্টিকেলের আন্ডারে আপনার তো ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, আমি একটা ভিডিও এখানে ওই লিঙ্কটা এখানে বসাবো কিভাবে স্যার? তারা আসলে এই টিম বেজ কাজ
সো তো কোনো ইউটিউবের ভিডিও যদি কেউ এমবেড করতে চায় সেক্ষেত্রে হচ্ছে যে ইউটিউবের ভিডিওটা এমবেড করতে হবে সেই ইউটিউবের ভিডিওতে যে দেন শেয়ার অপশনে ক্লিক করে এখানে যে এমবেড নামের একটা অপশন আছে, এই এমবেডে ক্লিক করলে এই যে এই যে এখানে যে কোডটা আছে এই কোডটাকে কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর দেন হচ্ছে যে কন্টেন্টের আন্ডারে এই এটা আমি ভিডিওটা দিতে যাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর এই যে কাস্টম HTML এ ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব, এরপর প্রিভিউতে ক্লিক করলে আমার ভিডিওটা চলে আসবে, যে ভিডিও চলে আসছে। ঠিক আছে, এটা একটা ওয়ে হইতে পারে। আবার আবার অনেকগুলা থিমে হচ্ছে এই ইউআরএলটাও সাপোর্ট করে। জাস্ট এই ইউটিউবের এখান থেকে রাইট ক্লিক করলে এই যে কপি ভিডিও ইউআরএল বা এই যে কপি এমবেড কোড এখানেও আছে, এই কপি এমবেড কোডে ক্লিক করলে সেম। এখানে যদি আমি এই যে এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল পেস্ট করে দিলাম, আমি কিছুই কিন্তু করিনি। এই যে এখানে আবার এই সেগমেন্ট আবার এরকম চলে আসছে। সো আসলে ডিপেন্ডস করবে। এখানে আবার এই যে ইনলাইন কোড, আবার আপনি চাইলে লিঙ্কও করে দিতে পারেন। সো আসলে টোটালি ডিপেন্ড করবে থিম বেস সেগমেন্টসগুলোর উপর। এই যে ইউটিউব, এই দেখেন এখানে ইউটিউব চলে আসছে। আপনি এখানে প্লাস এখানে ক্লিক করছেন, এখানে লিখছেন YOTUB ইউটিউব, ইউটিউব ক্লিক করছেন। এই যে ইউটিউব ক্লিক করছেন, ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক আসবে যে আপনারা বলতেছে ইউআরএলটা দেওয়ার জন্য। তো আপনি রাইট ক্লিক করলেন, কপি ভিডিও ইউআরএল দিলেন, দেন এখানে ভিডিও ইউআরএল দিয়ে এমবেডে ক্লিক করলেন, ওই ভিডিওটা চলে আসবে। সো দেয়ার আর লটস অফ ওয়ে আপনি যেগুলো থ্রুতে আপনার ভিডিওগুলোকে এমবেড করতে পারবেন। সো অবশ্যই আপনাকে দেখতে হবে দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে, যেগুলোতে আপনার এই ফুল ভিডিওর ইয়েটা দেখাবে। আদারওয়াইজ আমি এটা যেরকম করে দেখালাম দেখেন পুরা দেখাচ্ছে না। এরপর এটাতে আবার মাথা কাটা, ঠিক আছে। তো যদি থাকে আপনার থিমের মধ্যে ইউটিউব সেগমেন্টসটা বা নর্মালি থাকেই, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করলে এখানে ইউটিউব লিখে এই ইউটিউবে জাস্ট ক্লিক করলে এখানে ইউআরএলটা দিলেই আপনার এমবেড অটোমেটিক ওয়ার্ডপ্রেসই করে নেবে, আপনাকে আর ওই এমবেড কোড দিয়ে করতে হবে না। ঠিক আছে, ওকে, যাও। তো এরপর খুবই সহজ স্যার। হ্যাঁ, সো এই এই অনেক জিনিসগুলো সহজ। এই জিনিসগুলো হচ্ছে গুগলে ইউটিউবে সার্চ করতে হবে, হাউ ক্যান আই এমবেড অর হাউ ক্যান আই অ্যাড মাই ভিডিও ইনটু মাই পোস্ট, এরকম সার্চ করলে স্পেসিফিক অনেক অনেক ওয়ার্ডপ্রেসের ভিডিও পাবেন। ওখানে ছোট ছোট করে এরকম ভিডিও দেখতে পারবেন। হাউ ক্যান আই অ্যাড মাই ইনস্টাগ্রাম ইনটু মাই ওয়েবসাইট, ফেসবুক, আরও সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে। এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু ইউর ওয়েবসাইট জাস্ট সার্চ অন গুগল অর ইউটিউব। ইউটিউব উইল বি দ্য বেস্ট অপশনস, কারণ ভিডিও দিয়ে আপনি দেখে ফেলতে পারবেন। ওই ব্লগ কন্টেন্ট দিয়ে অনেক কিছুই বুঝবেন না। সো ইউটিউব ইজি আছে, মানে ইউটিউব থেকে আপনি ইজিলি দেখতে পারবেন। সো আমার লোগো গেল, দেন আমার এখানে মেনু গেল, আমার সাইড বারও ডান, আমার পোস্ট ডান, আমার পেজ ডান। এরপরে লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফুটার। সো আমি চাইলে ফুটারেও অনেক কিছু অ্যাড করতে পারবো। সো ফুটারে অ্যাড করতে হলে সেম আমার উইজেটসের মধ্যে থেকে আমি ফুটারে এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, সো ফুটারে অ্যাড করতে দেখেন এখানে এই এক একটা থিমের ফুটারের সেগমেন্ট এক এক রকম থাকে। সো এই থিমটাতে আপনি 4টা ফুটারের সেগমেন্ট অ্যাড করতে পারবেন, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। সো ফুটার 1-এ ধরেন আমি একটা টেক্সট দিতে চাচ্ছি, এই যে টেক্সট দিলাম, ফুটার 1-এর টেক্সট দিব। আচ্ছা, টেক্সট দেওয়ার আগে হচ্ছে আমি ইমেজ দিব, ইমেজ এই তো ইমেজ। সো আমি আগে ইমেজ দিব, ইমেজের মধ্যে আমি ধরেন আমার লোগো 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 দিয়ে দিব। হ্যাঁ, সো ইমেজের মানে সরি আমার ব্র্যান্ডের লোগো দিব। সো ইট ক্যান বি ধরেন এটা তো আসবে না, সিলেক্ট দেখি লোগো আছে কিনা কোনো। এই তো পাইছি। সো ধরেন এটা হচ্ছে আমার বিজনেসের লোগো। তো নট নেসেসারি আপনাকে লোগোই দিতে হবে, আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে আর কি দেখাই দিচ্ছি। সো এটা আমার ধরেন লোগো, এখানে হচ্ছে আমার বিজনেসের হালকা পাতলা ইনফরমেশন। সো ধরেন এতটুকু আমার বিজনেস সম্পর্কে আর কি ইনফরমেশন।
এতটুকু দিলাম আমি, গুড এনাফ। সেভ। আপনি চাইলে এখানে আপনার বিজনেসের নাম আবার লিখতে পারেন, ধরেন দিলাম আর কি এক্সাম্পল। বাস, এবার আপনি রিলোড দেন। সো রিলোড দিলাম, এবার আমি ফুটারে দেখব। কি ব্যাপার, ফুটার কই গো? ফুটার ওয়ান, আচ্ছা ফুটার মনে হয় অফ করা। লেট মি চেক এগেইন। আচ্ছা ফুটারটা অফ করা, সমস্যা নেই। কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যাওয়ার পর এই যে ফুটার অপশনস পাইছি। এরপর হচ্ছে ফুটারের মধ্যে চেঞ্জ কপিরাইট। আচ্ছা কপিরাইট বলতে বোঝায় হচ্ছে এই যে এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো এই যে এইখানে যে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা আছে না, এই ইউআরএলটাকে আমি কেটে দিছি। কেটে দিয়ে এই যে এইখানে যে ইউআরএলটা আছে এটা দিয়ে দিলাম। কোন জায়গায়? এই যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে নিভের জায়গায় ধরেন আপনার নাম দিলেন, হ্যাঁ। আর এটা এরপর হচ্ছে এই যে পাওয়ার্ড বাই, এখানে ধরেন আপনার ওয়েবসাইটের নাম পাওয়ার্ড বাই বা ডেভেলপ বাই, ডিপেন্ডস। এখানে ধরেন ওকে, ডান। সো এই যে আসিফ আহমেদ রাকি, পাওয়ার্ড বাই আসিফ আহমেদ রাকি, বা আপনার ওয়েবসাইটের নাম ইভেন্ট, ওই যে মার্কেটিং সলিউশন, মার্কেটিং সলিউশনস, এই যে মার্কেটিং সলিউশনস পাওয়ার্ড বাই আসিফ রাকি। ওকে, সো ডান। আমার কপিরাইট হয়ে গেছে। এবার লেআউটে যাই। হ্যাঁ, লেআউটে যাওয়ার পর এটা মিডলে আছে। আপনি চাইলে এটাকে এই যে লেফট হ্যান্ড সাইড, এই যে দেখেন রাইট হ্যান্ড সাইড, এটাতে করতে পারবেন। স্টাইলের মধ্যে টাইপোগ্রাফির দরকার নাই। সো এটা গেল আমার কপিরাইটে। এরপর চেঞ্জ ফুটার কালারের মধ্যে না, আমি চাইতেছি উইজেটস অ্যাড করতে। সো উইজেটস অ্যাড করার জন্য দেখি লেআউট, কন্টিনেন্টাল, নো, ফুটারটা কোনো জায়গায় অফ করা, তাকে অন করতে হবে আর কি মেনলি। দেন আমি হয়তো বা উইজেটসটা অ্যাড করতে পারবো। উইজেটসে যাই, সাইড বার। ও ফুটারটা এখানে, এই যে ফুটার এখানে অপশনই তো নাই। মেনু, বাটন, ফুটারের এখানে অপশনসই তো থাকার কথা। ফুটার এখানে অফ করা। আচ্ছা পাবলিশ দিলাম, দেখি তো ওয়েবসাইটের ভিতরে এই যে নিভ অপশন, এই যে দেখেন থিমের মধ্যে আছে। হাই রে, এই যে নিভ অপশনস মানে হচ্ছে কি, এই যে নিভ যে মানে যে থিমটা আমি ইনস্টল করছি ওই থিমের এডিশনাল আরও অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা কাস্টমাইজেশন যদি করতে চান আপনি এটার ভিতরে যে করতে হবে। তো এরকম সব থিমে আসলে থাকবে না, ডিপেন্ডস করবে। কিছু থিমে থাকবে, কিছু থিমে থাকবে না। ম্যাক্সিমাম ফ্রি থিমে এই অপশনসগুলো থাকবে না। তো এইখানে যদি আমি দেখি হয়তো বা ফুটারের সেগমেন্ট, এই যে ফুটার অপশন পাইলাম, দেখি আবার একই জায়গায় যাইতেছে।
ও আচ্ছা, এটা মনে হয় তাহলে তাহলে কি ফ্রিতে করা যাবে না? এটা হইতে পারে। আপনার এরকম অনেক ফ্রি সেগমেন্টস নাও থাকতে পারে, আসলে টোটালি ডিপেন্ড করবে থিম বেস। বাট জিনিসটা হচ্ছে এরকম যে আপনাদের, আচ্ছা এইটা দিয়ে একটু দেখাই দিই, এইটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সো অ্যাজ লাইক কাস্টমাইজে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, সার্চ বক্স, মানে এই আপনি চাইলে ফুটারেও এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন অ্যাডিশনাল, যদি আপনার ইচ্ছা করে। সো এই জিনিসগুলো আপনি এই উইজেটস থেকে বা এই কাস্টমাইজ, এই দুইটার যে কোনো একটা অপশনস থেকে যে আপনি করতে পারবেন। উইজেটস থেকে করলে আপনি ব্যাক এন্ড মানে পেছন থেকে দেখে জিনিসটা করতে পারবেন, আর কাস্টমাইজ থেকে করলে আপনি দেখে দেখে আর কি সামনে থেকে এই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটাই হচ্ছে মানে এভাবে আর কি করা পসিবল। চলে আসছি, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। আচ্ছা এই যে দেখেন ফুটার, সো এই থিমের মধ্যে হ্যাঁ মাত্র একটা ফুটার। সো একটা ফুটারের মধ্যে যে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট, এই যে ক্যাটাগরি। সো আচ্ছা এই যে চলে আসছে, ওকে নাইস। ফুটার ফুটার এই যে উইজেটস। ও আচ্ছা, সো এই থিমের অপশনস ফুটার বলে কি, এই যে ফুটার, এই যে ফুটার। সো অ্যাড উইজেটস হেয়ার টু অ্যাপিয়ার ইন ইয়োর ফুটার। সো আপনি এই যে এখানে এই যে একটা সার্চ বক্স, এই যে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি। আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, অ্যাড সুইচে ক্লিক করেন, ধরেন এই যে ক্যালেন্ডার আমি অ্যাড করলাম। ক্যালেন্ডারটা অ্যাড করার পর ডান দিলাম, এই যে দেখেন আমার ক্যালেন্ডার চলে আসছে। সো এই থিমটার ক্যাপাসিটিটা হচ্ছে আপনি অ্যাড করবেন একটার পর একটা আর কি আসতে থাকবে, ব্যাপারগুলো আসবে হচ্ছে এরকম, ঠিক আছে? সো আবার আরেকটা থিমের সেগমেন্টসটা ডিফারেন্ট হইতে পারে, 3-4টা ফুটার থাকতে পারে। সো এক একটা থিমের জন্য এক এক রকম। তো এই তো তো এইভাবে হচ্ছে আপনাদেরকে এই অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনাদের আপনাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা থাকবে, হ্যাঁ অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে এরকম, আপনাদের একটা ওয়েবসাইট বানাইতে হবে। এটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো প্ল্যাটফর্ম, ওয়েবসাইট না থাকলে ট্রাস্ট মি আমি আপনাদের ক্লাসে ঢুকতে দিব না। আমি আপনাদের ক্লাসে ঢুকতে দেবো না, এটা আমি কোনো ফাইজলামি করতেছি না, বা আমি আপনাদের সাথে সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ আমি কিন্তু ক্লাসে ঢুকতে দিব না নেক্সট ক্লাসে, যাদের অ্যাসাইনমেন্ট থাকবে না। সো এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম আপনি চুজ করেন, কোনো সমস্যা নাই। সব প্ল্যাটফর্মে কিভাবে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন সব ইউটিউবে ভিডিও আছে, সেটা যদি গুগল সাইট হোক, সেটা যদি ব্লগ স্পট হোক, ওয়ার্ডপ্রেস.com হোক, যেগুলো ফ্রি আর কি, উইবলি হোক, উইক্স হোক, আমার হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটের মধ্যে কি লাগবে? ওয়েবসাইটের মধ্যে যে জেনারেল যেই আপনার পেজ, ধরেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই দুটো পেজ লাগবে। এরপর আপনি এগুলো হচ্ছে ডিফল্ট ডামি কন্টেন্ট, আপনি এই ডামি কন্টেন্ট নিতে পারবেন হচ্ছে খুব সহজে। এই যে লরেম ইপসাম আছে, লরেম, এই যে লরেম ইপসাম আছে, এই যে এখানে আপনি এই ফ্রি কন্টেন্ট, এই ডামি কন্টেন্ট দিয়ে আপনি ভরায় রাখেন, কোনো সমস্যা নেই। নট নেসেসারি আপনার ওয়েবসাইটে একদম অ্যাকুরেট কন্টেন্ট হইতে হবে। এটা আবার পরে যখন আমরা কন্টেন্ট অপটিমাইজেশনটা শিখবো, তখন আপনাদের ইউনিক কন্টেন্ট 300 ওয়ার্ডের আর্টিকেল আপনাদের লিখতে হবে। সো এক একটা স্টেপ বেস আর কি। সো ফার্স্ট হচ্ছে আপনারা ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন বা ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। সো এইটা হবে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন আপনাদের বলেন, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, সো দ্যাট আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। তবে আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটা একটু নিব আমি, এরপর হচ্ছে আপনাদের কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো। সবাই একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দেন, আমি একটু ডাকতেছি নাম, একটু দেখেন, খেয়াল করেন। যেটা পরে দেখতেছি, আগে আমি পড়ে নিই। সরি, অ্যাসাইনমেন্টটা দিয়ে নিই। হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স দিয়ে নিই, অ্যাসাইনমেন্ট কেন বলতেছি আমি। ওকে, সো হাসান মাহমুদ, সরি হাসান মোহাম্মদ, প্রেজেন্ট ভাই। ওকে। এরপর হচ্ছে বায়েজিদ হোসেন আছেন, ইভনা শরীফ, ইবনা শরীফ, আচ্ছা উনি মনে হয় নাই। এরপর হচ্ছে উনি আছেন, আচ্ছা এরপর ভাইয়া বাইজিদ আসছে। হ্যাঁ বাইজিদ তো দিছি,
রনি সরকার, প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে রামিসা তাফান্নুম আছেন তো, রাইট? রামিসা, উনি তো থাকেন। রামিসা তাফান্নুম পাইতেছি না। আচ্ছা, তাহলে নাই। ইমদাদ আহমেদ রাফি, ইমদাদ আহমেদ রাফি নাই। আচ্ছা, এরপর হচ্ছে সাব্বির আহমেদ আছেন তো, সাব্বির আহমেদ আছেন। আচ্ছা, এরপর হচ্ছে টিটু কুমার আছেন, হ্যাঁ। এরপর রায়হানুর রহমান আছেন, দীপু আজাদ আছেন, শাহানা আক্তার ইতি আছেন, মুহিবুল্লাহ আহমেদ আছেন, সাইমা ইসলাম, প্রেজেন্ট। ওকে। এরপর হচ্ছে সাথী শরীফ আছেন, শুভানন্দী, শুভানন্দী আমাদের সিয়ার নাই, সিয়ার একদিন থাকে একদিন থাকে না। এরপর হচ্ছে ফারদিন খান জীবন, ফারদিন খান জীবন, ওকে, নাই। হ্যাঁ, ইউনাইটেড আছেন, ওকে। এরপর হচ্ছে আশিক মুবাশশির আছেন, ইমতিয়াজ নাইয়ান আছেন, আকিব রাফায়েত, কি বলছে ওনার কথা এখানে কি জানি বলবো। ভাই আমি রাকিব রাফায়েত, আজকে ক্লাসেটা আমি করতে পারছি না, একটু বাইরে আজকে আমার অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, এরপর হচ্ছে ফেরদৌস আছেন, সামিক চাকমা আছেন, চনয় মার্মা আছেন, আল ইমরান চৌধুরী, আল ইমরান চৌধুরী নাই। সোহানুর রহমান, সোহানুর রহমান নাই। সায়েদ ফাহিম, সায়েদ ফাহিম নাই। সাব্বির রায়হান, সাব্বির রায়হানও নাই। আচ্ছা, এরপর হচ্ছে শাকিল আজাদ আকাশ আছেন, তারিক মাহমুদ, তারিক মাহমুদ আচ্ছা আছেন, তারিক মাহমুদ আছেন। এরপর হচ্ছে শ্রাবন্তী রহমান আছেন, জহুরুল ইসলাম জয়ও আছেন, ওকে। আচ্ছা, ওকে, শ্রাবন্তী রহমান তো আছেন, হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন, কিছু বুঝেন নেই, এনিথিং রিলেটেড টু টুডেস ক্লাস? ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা যে ফ্রি ওয়েবগুলো যেগুলো ইউজ করবো আপনার গুগলে বা আদার যে সাইটগুলোতে আছে, হ্যাঁ, এগুলোর কোনো এক্সপায়ার ডেট আছে কিনা? যে ধরেন একবার ক্রিয়েট করা হলে এটা লাইফ টাইম থাকবে বা থাকবে পড়ে থাকবে। থাকলে এটা হয়ে যাবে? হ্যাঁ, না না না, এটার কোনো লিমিটেশন নাই, আপনি যতদিন ইউজ করবেন ততদিন থাকবে, ঠিক আছে? এটার কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে এতদিন ইউজ করতে পারবেন। মানে এটা তো মেইনলি হচ্ছে ব্যাপারটা এরকম না যে আপনি ইউজ করতেছেন ফ্রি, এখন আপনি এত কতদিন আর ইউজ করতে পারবেন। আসলে তো আপনি ওদের ব্র্যান্ডিংটা করতেছেন, লাইক আপনার নাম ডট ব্লগস্পট ডট কম, আপনার নাম ডট ওয়ার্ডপ্রেস ডট কম, সো আপনি তাদের ব্র্যান্ডিং করতেছেন। তারা এই অপরচুনিটিটা আপনাকে দিছে এই কারণেই যে এই প্ল্যাটফর্মেও মানুষ ইউজ করে বা এই প্ল্যাটফর্মে এই ওয়েবসাইটটা আছে, সো ওয়াই নট আই এম ইউজিং দিস প্ল্যাটফর্ম। ব্যাপারটা এরকম, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। আমি একটু এটা ডেমো, বাট কিছুদিন আগে শুনছিলাম যে আপনার গুগল যে গুগল ফটো দিবে না, ফ্রি যে স্টোরেজটা সুবিধাটা দিচ্ছে আমাদের, এটা দিবে না, ওরকম কিছুই তো এটা। বুঝি নাই আমি, মানে কি বলতেছেন ফ্রি না, বুঝি নাই। অনেক সময় ফ্রি একটা এক্সপায়ার ডেট থাকে, যেমন ও গুগল আচ্ছা, ফটোসটা হ্যাঁ ফটো হ্যাঁ কেয়ার দিকে থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে কোনটা আমি বলি, ওইটা আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, হ্যাঁ, এই যে আপনি ফ্রি ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন ফ্রি, ওইখানে লিমিটেশন থাকবে। যেমন ওইখানে যদি আপনার 100 জন যদি আপনার ভিজিটর পান, পরে হচ্ছে বা হয়তো বা আপনার ওইটা শো করবে না, বা ওইটাতে আরো অনেক এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, ওইটা আমি জানি না আসলে, ঠিক আছে? সো আপনাদেরকে কাজ করার আগে জেনে নেবেন আপনারা, বা ইউটিউবে ভিডিও দেখবেন তখন জেনে নেবেন, ঠিক আছে? বাট যে জিনিসগুলা নর্মালি যদি আপনারা ওই যে প্ল্যাটফর্মগুলো আছে, ফ্রি প্ল্যাটফর্মগুলা, ওইগুলা ইউজ করলে সমস্যা নাই, বা ওইগুলার কোনো রিকোয়ারমেন্ট নাই নর্মালি, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ।
ভাই আমার কোশ্চেন হচ্ছে কি, আমরা যে মেইলটা ইউজ করব, মেইল আইডিটা, এখন তো এটা আমরা হচ্ছে কাজ করা শেখার জন্য করতেছি। পরে যখন ফিউচারে হ্যাঁ, মানে রিয়েল একটা ডোমেইন ক্রিয়েট করব, তখন এই সেম মেইল অ্যাড্রেসটা দিলে কোনো সমস্যা আছে? না না, সমস্যা তো নাই। আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো মেইলই ইউজ করেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে ডেফিনেটলি রিলেভেন্সি যেন হয়, লাইক আপনার business@gmail.com। এখন আপনি ও আচ্ছা। হ্যাঁ, আপনি ওয়েবসাইট করছেন হেলথের, আপনি আপনার ডোমেনে হচ্ছে ধরেন আপনি ফুড ফুড নিয়ে, হুম, মানে দুইটার সাথে রিলেভেন্সিটা তো অতপ্রতভাবে নাই, আছে অন্য সেগমেন্টস নিয়ে। ব্যাপারটা এরকম যেন হয়, তাইলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে। বলেন। আপনি বলছেন যে আমরা কপি পেস্ট না করি, ঠিক আছে, আমি কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট না করলাম, আমি যদি কোনো ফেসবুকের কন্টেন্ট আমার ভালো লাগলো, ওটাকে আমি এডিট করে ওটাকে আমি ব্লগ হিসেবে যদি আমার ওয়েবসাইট মানে আমার ডোমেনে দেই, মানে সরি আমার এই যে আমরা ওয়েবসাইট যদি এটা করতে পারি, কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে। সো ব্যাপারটা এরকম হবে যে আপনি রি-এডিট অবশ্যই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট মানে ডিটো বা অবিকল কপি করে পেস্ট করে অবশ্যই সমস্যা আছে। আর আপনাদের আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, চেক করার ওয়ে আছে, যেটাকে বলা হচ্ছে প্লাগারিজম চেকার। হ্যাঁ, সো এই যে প্লাগারিজম চেকার, এটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেকগুলা ওয়েবসাইট আছে। সো সেই ওয়েবসাইটগুলোতে, এই যে ধরেন এই যে ওয়েবসাইটে আসলাম আমি, তো এরকম আপনি প্লাগারিজম চেকার দিয়ে এখানে কয়েকটা ওয়েবসাইট কয়েকটা ওয়েবসাইট আপনি দেখতে পারেন। এটাও একটা ওয়েবসাইট আছে, এটা মোটামুটি ভালো ওয়েবসাইট। তো আমি জাস্ট এক্সাম্পল দিয়ে ধরেন এই দুইটা ওয়েবসাইটের মধ্যে এখন ধরেন আপনি যে কোনো জায়গা থেকে একটা কন্টেন্ট নিছেন, ওই কন্টেন্টটাকে আপনি চেক করতে চাচ্ছেন, আপনি রি-এডিট করছেন। হ্যাঁ, সো রি-এডিট করার পর আপনি কি করবেন, ওই কন্টেন্টটাকে এই যে মানে এখানে এসে জাস্ট একটু এক্সাম্পলই আপনি চেক করবেন যে আপনার আসলে কন্টেন্টটা হ্যাঁ, ধরেন এটা দিলাম, এরপরে আমি এই যে এখানে চেক প্লাগারিজমে ক্লিক করলাম। সো চেক প্লাগারিজমে ক্লিক করলে ও আমাকে আর কি একটু এটা দেখাবে যে আমার এই আর্টিকেলটা কতটুকু ইউনিক বা অথেন্টিক, হ্যাঁ, নাকি কপি করা, ও আমাকে এখানে একটা রেজাল্ট দেখাবে। সো আপনাকে এই ব্যাপারটা ভালো মতো খেয়াল করতে হবে যে কোন ওয়েবসাইটটা আমাকে ভালো ইনফরমেশন দিচ্ছে, কারণ এগুলো হচ্ছে ফ্রি। সো তাদের উপর ফুললি ভরসা করলে আপনার প্রবলেম হবে, কারণ এটা ডেফিনেটলি ওই রকম ইউনিক না। এগুলা যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন, আপনাকে ডেফিনেটলি কোনো পেইড টুলস ইউজ করতে হবে। সো এই যে দেখেন, এই কন্টেন্টটাকে যে আমি দিলাম, এই কন্টেন্টটার মধ্যে যে দেখেন এখানে ও দেখাচ্ছে যে প্লাগারিজম মানে কপি করা, এই যে 30% ইউনিক দেখাইতেছে আমাকে 5%। ঠিক আছে, সো এগুলো দিয়ে আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন, আপনি যখন একটা কন্টেন্টকে রি-এডিট করবেন তখন সেই কন্টেন্টটা কতটুকু অথেন্টিক হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এই যে এটা অলমোস্ট 40% হয়েছে, এটা একটা দেখাইলে আমি বুঝতে পারবেন। এইটা হচ্ছে এটা 65%, এটা 80% হয়ে গেছে, অলমোস্ট ডান। এই যে চলে আসছে। সো এখানে দেখেন এই যে 95% হচ্ছে প্লাগারিজম আর 5% মাত্র ইউনিক আছে, এবং এই কন্টেন্টটা কোত্থেকে কোন জায়গায় আছে, এই যে দেখেন এই যে asifrakib.com এই ওয়েবসাইটে আছে, প্লাস এই যে আসিফ রাকিব আর আমার যে মিডিয়াম যে সাইটসটা সেইখানেও কিন্তু আমার এখানে আছে। সো এই যে এখানে আপনার রিসোর্স সহ দিয়ে দিচ্ছে যে কোন জায়গায় আছে। তো এখান থেকে আপনি দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আপনার আর্টিকেলটা কতটুকু ইউনিক। এটাই। স্যার কত পার্সেন্ট প্লাস রেজাল্ট থাকতে স্যার ওই আর্টিকেলটা ইউজ করা যায়? 70% এর নিচে নামলে আসলে ওইটা একটু রিস্ক হয়ে যায়, বাট 70% ঠিক আছে, 70% 75% গুড এনাফ। 15-20% থাকতে পারে আপনার কপি, সমস্যা নাই। বাট কপি বলতে আবার এরকম না যে লাইক একদম অবিকল, মানে একটু ঘুরে পেঁচায় আর কি দিবেন, তাহলে সমস্যা হবে না। যত বেশি সেফ থাকা যায় ব্যাপারটা এটাই। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি তাহলে রেকর্ডটা সেভ করি।